গল্প ত্রিধারে তরঙ্গলীলা। লেখনীতে জান্নাতুল নাইমা। চতুর্থ পর্ব। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জীবনের প্রথম প্রেম, প্রথম অনুভূতি জন্মায় ভুল মানুষকে কেন্দ্র করে। প্রেম কখনো ভুল হয় না কাউকে ঘিরে হৃদয়ের তীব্র অনুভূতিতেও। ভুল হয় আসলে মানুষটা, তাই তো তীব্র আবেগ, দৃঢ় ভালোবাসাও ব্যর্থ হতে বাধ্য হয়। কাল বিয়ে। সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কনে আজ ভীষণ ব্যস্ত। সারাদিনের আনুষ্ঠানিকতায় মাথা ধরেছে, বিছানায় হাত পা মেলে শুয়ে পড়েছে সে। তাকে ঘিরে আছে কাজিন মহল। দাদুনি চুলে বিলি কেটে তেল লাগিয়ে দিচ্ছে। শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, আশপাশ জুড়ে গিজগিজে মানুষ। সিমরানের কথা বেমালুম ভুলিয়ে দিয়েছে স্মৃতি আপুকে। সৌধর মেয়ে বান্ধবীদের জন্য রুম গোছগাছ করা আছে। প্রাচী, আয়াজ গেছে সুহাস, নামির জন্য বরাদ্দ করা ঘরে, গল্প করছে তারা। সেই সঙ্গে অপেক্ষা করছে সৌধ নিধির ফিরে আসার। তারা দিব্যি জানে সৌধ, নিধি এখন নির্জন নিশীথে সময় কাটাচ্ছে। প্রাচী নিধির জন্য বরাদ্দ করা ঘরটা ফাঁকা ছিল। সিমরানেরও একটু ফাঁকা স্থানের দরকার ছিল। তাই ওই ঘরটায় ঢুকে পড়ল। বুকের বাপাসটায় চিনচিন করছে তার। হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা। ঘরে ঢোকার পর তড়িঘড়ি করে দরজা আটকে দিল অনুভব করল। নিঃশ্বাসটাও বন্ধ হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। শ্বাসরুদ্ধকর এই অনুভূতি থেকে মুক্তির আশায় শরীর ছেড়ে দিল মেয়েটা। আচমকা বসে পড়ল ফ্লোরে। থেকে থেকে দেহ কেঁপে অঠল, বুকের বাপাসের ব্যথাটা গাঢ় হচ্ছে ক্রমাগত টের পেয়ে। এক হাতে চেপে ধরল ওখানটায়। অন্য হাতের তালু চেপে ধরল মুখে। কিছুক্ষণ শব্দহীন বসে থাকার পর আচমকাই হাউমাউ করে কেঁদে ওঠল। সৌধ তার কিশোরী বয়সের আবেগ। যুবতী বয়সের তীব্র অনুভূতি। এত বছর ধরে চেনে মানুষটিকে। অথচ একবারও টের পায়নি তার ভেতরে অন্য নারীর বাস। সেই নারীটি আর কেউ নয়, তার ভাই এবং সৌধর বেস্ট ফ্রেন্ড নিধি আপু। কান্নার দমকে থরথর করে কাঁপতে থাকল সিমরান। এ দহন কিভাবে সহ্য করবে সে? অদৃশ্য কিভাবে ভুলবে? কিভাবেই বা মেনে নেবে সৌধর জীবনে নিধি আপুকে? বাথরুমে ঢুকে চোখে মুখে ঠান্ডা পানির ছিটা দিচ্ছিল নিধি, হঠাৎ দরজা বন্ধ করার শব্দ পায়। এরপরই কারো চাপা কান্নার আওয়াজ। বুক ধক করে ওঠে নিমিষেই। কে কাঁদছে এভাবে? এমন যন্ত্রণাময় কান্নাকার। তীব্র কৌতূহল নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে নিধি, অমনি দুচোখ বিস্ফোরিত হয়ে যায় তার। সিমরান কাঁদছে। মুহূর্তেই শক্ত হয়ে যায় নিধি। সৌধর সঙ্গে রাগারাগি করে যখন ছাদ থেকে নেমে এলো তখন আবছা আলোয় সিমরানকে দেখতে পেয়েছিল সে, কিন্তু অতিরিক্ত রাগান্বিত থাকায় থামেনি। ইচ্ছে করেনি সিমরানকে প্রশ্ন করতে, সে এখানে কেন? কোনোভাবে কি তাকে আর সৌধকে ফলো করছিল? না প্রশ্ন করেছে আর না বুঝতে দিয়েছে সে সিমরানকে দেখেছে। কিন্তু সিমরান যে তার আর সৌধর মধ্যেকার সমস্ত ঘটনা দেখেছে তা নিখুঁতভাবেই টের পেল এই মুহূর্তের এই দৃশ্য দেখে। তবে কি সিমরান কোনোভাবে সৌধর প্রতি ওই? মাথাটা ঝিমঝিমিয়ে অঠল নিধির। আকস্মিক চোখ দুটো বন্ধ করে নিল। ভাবতে শুরু করল গভীর কিছু ভাবনা। নিধি চমৎকার বুদ্ধিমতী এবং জ্ঞানী নারী, তাই খুব বেশি ভাবতে হলো না। যা বোঝার বুঝে ফেলল এক নিমিষে। ছোট নয় হাসি ফুটল তার, শুধু বুকের খুব গভীরে সূক্ষ্ম এক ব্যথার আঁচ পেল। যাকে পাত্তা দিল না খুব একটা। বিড়বিড় করে বলে, আমি যা ভাবছি তাই যেন সত্যি হয় খোদা। কথাটা বলেই ধীর পদক্ষেপে এগিয়ে গেল সিমরানের কাছে। সম্মুখে দাঁড়িয়ে ক্ষীণ কণ্ঠে আদর মিশিয়ে ডাকল, সিনুমনি। হাঁটু নাড়িয়ে কেঁপে অঠল সিমরান। আকস্মিক ভীতিকর কিছু দেখেছে এমন ভঙ্গিমায় তাকিয়ে রইল পলকহীন। নিধি ঈষৎ হেসে ধীরে ধীরে ওর সামনে বসল। হাত বাড়িয়ে স্পর্শ করল ওর অশ্রুসিক্ত গাল। বলল, কি হয়েছে আমার বনুটার? এত কষ্ট পাচ্ছে কেন? চোখ দুটি করুণ করে তাকিয়ে সিমরান। নিধির ভীষণ মায়া হলো। দুহাতে ওর গালের নোনা পানির ধারা মুছে দিতে দিতে বলল, আমাদের ওভাবে দেখে কষ্ট পাচ্ছিস? তুই জানতি না অনেক বছর ধরেই সৌধ আমার প্রতি ওই? সিমরানের বুকের ভেতর সূচ ফুটল যেন। সে জানতো না, সত্যি জানতো না। জানলে আজ এভাবে আঘাত পেত না। হাত পা থরথর করে কেঁপে অঠল ওর। নিধির সূক্ষ্ম নজর এড়াল না সিমরানের কাঁপাকাঁপি। নিধি ওর মাথায় হাত বুলালো। আদর করল কিছুক্ষণ, পুনরায় বলল,
সৌধকে ভালোবাসিস? চোখ দুটো বন্ধ করে হুহু করে কেঁদে ফেলল সিমরান। ওর কান্না দেখে নিধির চোখ দুটো টলমল করছে। সে আবারও প্রশ্ন করল, ভালোবাসিস ওকে? যে প্রশ্নের উত্তর অনায়াসে দিয়ে দিতে পারত সিমরান, সে প্রশ্নের উত্তর আজ একেবারেই দিতে পারল না। সৌধকে সে ভালোবাসে কিনা এই উত্তর দেয়ার আগে হৃৎস্পন্দন থেমে গেল। চোখের পাতায় ফুটে অটল ছাদের সেই দৃশ্য। সৌধ ভাই নিধিকে ভালোবাসে, ব্যাস, আর কি থাকে বলার। ওই মানুষটার দৃঢ়তা সম্পর্কে কারোরই অজানা নয়। আজ যদি সে মরেও যায়, সৌধর অনুভূতি, সিদ্ধান্ত কোনোটাকেই টলানো যাবে না। সে হয়তো আর 5 জনের মতো ম্যাচিওর নয়, তাই বলে ভালোবাসার যে অনুভূতি বুকের ভেতর পুষে রেখেছে, সে অনুভূতির প্রগাঢ়তা নিয়ে কোনো অবস্থা নেই। সে সৌধকে ভালোবাসে বলেই জীবনে দ্বিতীয় কোনো পুরুষকে নিয়ে স্বপ্ন দেখেনি, দ্বিতীয় কোনো পুরুষকে কাজ ঘেঁষতে দেয়নি। সে যে অনুভূতিতে সৌধ ভাইকে ভালোবাসে, সৌধ ভাইও নিশ্চয়ই একই অনুভূতিকে নিধি আপুকে ভালোবাসে। বুকটা হুহু করে কাঁদতে লাগলো তার। কান্না মিশ্রিত অসহায় চোখ দুটি স্থির করল নিধির ভেজা মুখে। বুকে পাথর চাপলো যেন নিধির মুখটা দেখে। মন বারবার ডুকরে অঠল একটা কথাই বলে, তুমি কত ভাগ্যবতী নিধি আপু, তুমি কত ভাগ্যবতী। সহসা কাঁধ ঝাঁকিয়ে নিধি প্রশ্ন করল, কিরে ভালোবাসিস সৌধকে? অসহায় ভঙ্গিতে মাথা দুদিকে নাড়িয়ে না বোঝালো সিমরান। নিধি বিশ্বাস করল না, তাই করা গলায় বলল, তাহলে কাঁদছিস কেন? ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে সিমরান বলল, তুমি সৌধ ভাইকে কেন মারলে নিধি আপু? ভাইয়া তো তোমাকে ভালোবাসে। বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় নিধি সন্দিহান চিত্তে ভাবে সিমরান এজন্য কাঁদছে। তার ধারণা সম্পূর্ণ ভুল। তৎক্ষণাৎ ক্ষীণ কণ্ঠে শুধায়, এজন্য কাঁদছিস? পিছু নিয়েছিলি কেন আমাদের? সৌধ ভাই ছাদে যাচ্ছে দেখে ভাবলাম ভাইয়া, নামি আপু, তোমরা সবাই আছো, গল্প আড্ডা হবে এসব ভেবেই পিছু নিয়েছিলাম। হেঁচকি তুলতে তুলতে বলল সিমরান। নিধি ভ্রু বাঁকিয়ে তাকিয়ে রইল। মেয়েটা কেমন ডাহা মিথ্যা বলল তাকে। আর কত অবাক করবে সুহাসের আহ্লাদী বোনটা। দীর্ঘশ্বাস ফেলল সে। বলল, শোন, এই পৃথিবীতে 96% মানুষের প্রথম প্রেম হয় ভুল মানুষের প্রতি, আর 4% হয় সঠিক মানুষের প্রতি। সৌধ হচ্ছে 96%-এর মধ্যে একজন, আর তুই হলি 4%-এর মধ্যে একজন। নিধির কথার মর্মার্থ এই মুহূর্তে বোঝা সম্ভব না সিমরানের। সে কাদো কাদো মুখে তাকিয়ে রইল। নিধি বুঝল মেয়েটা ভেতরে ভেতরে ডুকরে মরছে। তাই আরো কাছাকাছি বসে জড়িয়ে ধরল মেয়েটাকে। পিঠে হাত বুলিয়ে নিচু গলায় বলল, সৌধকে ভালোবাসিস বন? সিমরান চোখ বন্ধ করে নিঃশব্দে কাঁদতে লাগল। ঠোঁট কামড়ে উত্তর দিল, না আপু, সৌধ ভাই তোমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে ভালোবাসি না সিনু। আজকে অঠল সিমরান। এমন একজন পুরুষের ভালোবাসা কোনো মেয়ে প্রত্যাখ্যান করতে পারে? মুখে বলল, সৌধ ভাইকে ভালো না বেসে থাকতে পারবে না আপু, দেখে নিও। আর সম্ভব নয়। সহসা ওঠে দাঁড়ালো নিধি। বলল, যদি তুই সৌধকে ভালোবাসিস বিনা দ্বিধায় বলতে পারিস। আর যদি না বাসিস তাহলে আমার বোঝার ভুল, চোখের ভুল, দুঃখিত। কথাটা বলেই চলে যেতে উদ্যত হয় নিধি। সিমরান তড়িৎ তার দুপা আঁকড়ে ধরে। বলে, আমি সৌধ ভাইকে ভালোবাসি না আপু। তুমি প্লিজ সৌধ ভাইকে ফিরিয়ে দিও না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে কথাটা বলল সিমরান। নিধি হতভম্ব হয়ে ঠাই দাঁড়িয়ে রইল। তার বুঝতে বাকি রইল না এই বাচ্চা মেয়েটা ভয়াবহভাবে সৌধতে আসক্ত। খাঁটি ভালোবাসার নিদারুণ উদাহরণ। সুহাসের ইমোম্যাচিওর, রগচ্চা, জেদি, খামখেয়ালি বোনটা কবে এত বড় হয়ে গেল? কবেই বা বুকের ভেতর তার সৌধর জন্য এতখানি ভালোবাসার জন্ম দিল? আজকে অঠল নিধি এক হাতে মুখ চেপে ধরে মনে মনে বলল, ছি ছি, আমার সৌধ কেন হবে? আজ থেকে সৌধ তো শুধুই সিমরানের। গতরাতে সৌধ একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সে আর নিধির কাছে ভালোবাসার আবেদন রাখবে না। আর না তার প্রণয় আহ্বানে সাড়া দিতে অনুরোধ করবে। অনেক হয়েছে ভদ্রভাবে, নরম সুরে ভালোবাসার ডাক। অনেক হয়েছে সোজা আঙুলে ঘি তোলার প্রচেষ্টা। এবার আঙুল বাঁকাবে। বাঁকাতেই হবে। সরাসরি নিধির পরিবারের সামনে দাঁড়াবে সে। হয় শান্তশিষ্টভাবে তার মনের মানুষকে চেয়ে নেবে, নয়তো তীব্র অশান্ত রূপে ছিনিয়ে আনবে। সৌধর এই মনোবাসনাকেই শুধু কঠিন সিদ্ধান্ত বললে ভুল হবে।
এটা সৌধ চৌধুরীর এক কঠিন জেদও বলা যায়। যে জেদ নিধিকে তার বউ করেই ছাড়বে। বিয়ে বাড়িতে সকল অতিথি উপস্থিত হয়েছে। বাকি শুধু সৌধর মেডিকেল কলেজের কয়েকজন টিচার্স। তার মধ্যে রয়েছে অর্পণ স্যারও। অর্পণ স্যারের অপেক্ষাতেই ছিল সকলে। স্যার এলে সৌধ, সুহাস, নিধি, নামি, আয়াজ, ফারাহ এবং সিমরান সকলে একসঙ্গেই খেতে বসল। গতরাতের পর থেকে সৌধ নিধির সঙ্গে কথা বলেনি। চোখ তুলে একবারটি যে তাকাবে তাও তাকায়নি। নিধি অবশ্য কয়েকবার কথা বলার চেষ্টা করেছে। ছেলেটা মারাত্মক জেদি। নিজের জেদে অটল রয়ে সব সময়। তাই কথা বলেনি। রাত থেকে সিমরানও বেশ স্বাভাবিক। নিধির পাশেই বসেছে সে। খাওয়ার ফাঁকে বারবার অর্পণ স্যারের দিকে তাকাচ্ছে সিমরান। অভিভূত হয়ে দেখছে শ্যামবর্ণীয় ত্বকের বলিষ্ঠ দেহের অধিকারী অর্পণ স্যারকে। গতরাতে সে নিধির সঙ্গে শুয়েছিল। অনেক গল্প করেছে দুজন। সেই গল্পের বেশিরভাগ জুড়েই ছিল অর্পণ স্যার। সেই গল্পের সঙ্গে আজ সামনাসামনি দর্শনে পুরোপুরি মিলে গেল অর্পণ স্যার। সিমরানের মুগ্ধতাও বিস্তৃত হতে শুরু করল। মনে মনে বলল, ইস কি সুন্দর। খাওয়া দাওয়া শেষে কনে বিদায়ের পালা চলে আসে। পরিবারের সকলের মুখে নামে মেঘের ঘনঘটা। স্মৃতি আপু তার বড় ভাই সুনীল চৌধুরী আর ছোট ভাই সৌধকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। রক্তিম বর্ণ হয়ে আছে সৌধর চোখ দুটিও। বোন বিদায় এত যন্ত্রণাদায়ক হয় বুঝতে পারেনি সে। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যেন। সুজা চৌধুরী আর তানজিম চৌধুরী এলেন সেই মুহূর্তে। ছেলে মেয়ে জড়িয়ে ধরলেন দুজনই। এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো পরিবার, পরিজন আর অতিথিবৃন্দরা। একদিকে স্মৃতি আপুর বিদায় পর্ব চলছে। অন্যদিকে নিধির ফোনে সমান্তালে কল করে যাচ্ছে অর্পণ স্যার। নিধি সবার থেকে কৌশলে নিজেকে আড়াল করে অর্পণ স্যারের বলা জায়গাটায় চলে এলো দ্রুত। সৌধদের বাড়ির পিছন সাইট এটা, যার একপাশে ছোট্ট একটি পুকুর আর একপাশে টিন দিয়ে নির্মিত একটি স্টোর রুম। খেয়ে দিয়ে হাঁটাহাঁটি করতে করতে ঠান্ডা আবহাওয়া খুঁজে পায় বাড়ির পেছনে দিকে। আর তখনই নজর পড়ে দরজা খোলা স্টোর রুমটায়। এদিকে একেবারেই নির্জন। মানুষজন নেই। মাথায় দুষ্টু বুদ্ধি চাপল অর্পণ স্যারের। পার্পেল কালার চাকচিক্যময় শাড়ি পরিহিত রমণীরত্নটি আসা মাত্রই হেঁচকা টানে নিয়ে চলে গেল ঘরের ভেতর। নিধি কিছু বুঝে ওঠার পূর্বেই অর্পণ স্যার পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে ঠোঁট চেপে ধরল। ভারিক্কি কণ্ঠে বলল, কত মিস করছিলাম জানো। চোখ দুটি বুজে এলো নিধির। ঠোঁটে লাজুক হাসি আর বুকে তার ধুকপুকানি। অর্পণ স্যার যেন বড্ড বেপরোয়া এখন। তার মুখ, হাত বড্ড লাগাম ছাড়া। প্রথমে সায় দিল নিধি। যখন বুঝল অপর মানুষটা হুঁশে নেই তখন বাধা দিয়ে বলল, কি করছেন কি? পাগল হলেন নাকি? আমরা কথায় হুঁশ আছে। পাগল তো সেদিনই করেছ ডার্লিং। হুঁশ তো সেদিনই হারিয়েছি আমি যেদিন তিন। আর একটা শব্দও উচ্চারণ করতে পারল না অর্পণ স্যার। তিন জোড়া হাত বাঘের মতো থাবা দিয়ে তার থেকে ছিনিয়ে নিল নিধিকে। সেই তিন জোড়া হাতের মালিক আর কেউ নয়, সৌধ, সুহাস আর আয়াজ। ত্রিধারে তরঙ্গলীলা। 29। কন্যা বিদায়ের পর নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিল সুজা চৌধুরী। এমন সময় বাড়ির কাজের লোকদের হট্টগোল শুনতে পেল। তানজিম চৌধুরী স্বামীর মাথা টেপা স্থগিত রেখে মাথায় কাপড় তুলে বেরিয়ে এলেন। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে উঁচু গলায় বললেন, এই তোরা চুপ করবি। কর্তা বিশ্রাম নিচ্ছে। চৌধুরী গিন্নির উক্ত কথায় একজন প্রায় কেঁদে দিয়ে বলল, খালা গো সৌধ ভাই আর হের বন্ধুরা মিলা কারে জানি কু পাইতে গেল গো। আকস্মিক কথায় মুখে ডানহাত চেপে ধরল তানজিম চৌধুরী। আতঙ্কিত গলায় বললেন, এসব কি কথাবার্তা? তড়িৎ গতিতে নিচে নেমে এলেন তানজিম চৌধুরী। হাঁকডাক করে ডাকতে লাগলেন দেবর আর বড় ছেলে সুনীলকে। অন্যান্য ঘর থেকে ছেলে, মেয়েরা ছুটে এলো। বেরিয়ে এলো নামি, ফারাহ, প্রাচী আর সিমরানও। তারা ভারী পোশাক পরিবর্তন করতে ঘরে গিয়েছিল। এরই মাঝে বাইরে থেকে সৌধর বন্ধু আজিজ দৌড়ে এলো। চিৎকার করে বলল, সুজা আঙ্কেল কোথায়? সুজা আঙ্কেল, প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন। ভয়ানক কিছু ঘটে যাবে। অর্পণ স্যারকে মেরাই ফেলবে ওরা। বাড়ির হট্টগোল কানে পৌঁছেছে সুজা চৌধুরী আর ছোট চাচা শুল্য চৌধুরীর। সুজা চৌধুরী বেরুতে দেরি করলেও শুল্য আর সুনীল দেরি করল না। মেয়ে তাহানিকে ঘুম পাড়াচ্ছিল শুল্য। হট্টগোলে মেয়েটা আর ঘুমাতে পারল না, তাই মেয়েকে কোলে নিয়েই নিচে নেমে এলো।
সকলের আতঙ্কিত মুখ আর কথা শুনে তাহানিকে বনের মেয়ের কোলে দিয়ে জিজ্ঞেস করল, ঘটনা কি? আর সৌধরা কথায় নামি প্রাচী ফারাহ কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সিমরান সমানে ঢোক গিলছে, সে বুঝতে পারছে ঠিক কি ঘটতে পারে। গতরাতে নিধি আপুর ব্যাপারে সবটা জেনেছে সে। সেই সবই সৌধ ভাই জেনে যায়নি তো? যদি জেনে যায় তবে এখন থেকেই শুরু হবে তাদের সবার জীবনে কঠিন পরীক্ষা। যে পরীক্ষার জন্যই নিধি সাহস জুগিয়েছে তাকে। কথা দিয়েছে পরীক্ষায় সফল না হওয়া পর্যন্ত সে সব সময় পাশে থাকবে। মুহূর্তেই হাত পা কাঁপতে শুরু করল সিমরানের, একটা কথা তার মাথায় ঢুকছে না। নিধি আপু বলেছিল বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেই নিজের ব্যাপারে সব জানাবে বন্ধুদের। তবে কেন আজ এমন অসময়ে জানালো? সবটা জেনেই কি সৌধ ভাই অর্পণ স্যারকে খুনও করতে চাইছে? সিনেমার মতো নিধি আপুকে পেতে সৌধ ভাই কি খুনও করতে পারে? বোন বিদায়ের পর পর নিধিকে খুঁজতে থাকে সৌধ, ঠিক সে সময়ই আয়াজ জানায় অর্পণ স্যার জোরপূর্বক নিধিকে টেনে তাদের স্টোর রুমে নিয়ে গেছে। নিধি স্বেচ্ছায় অর্পণ স্যারের হাত ধরতে পারে এমন কথা ভাবতেই পারে না আয়াজ। খোলা চোখে যা দেখেছে আর যা বুঝেছে তাই বন্ধুকে গড়গড় করে বলেছে, এতেই মাথা বিগড়ে গেছে সৌধর, এত বড় সাহস অর্পণ স্যারের। তার বাড়ি এসে তারই ভালোবাসার মানুষকে জোর জবরদস্তি। মুহূর্তেই খ্যাপা সারের মতো তিন বন্ধু ছুটে আসে। দীর্ঘদিন যাবৎ যে মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে, নিজের সর্বস্ব জুড়ে রয়েছে যে মেয়েটা, যাকে বউ করে ঘরে তোলার জন্য বুকের ভেতর তলপার, যার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা, তাকে অন্য কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে মাথায় রক্ত ছলকে ওঠে। টগব গিয়ে ফুটতে থাকে শরীরের রক্তকণিকা। নিধি শুধু সুহাস, আয়াজের বান্ধবী নয়, প্রাণের চেয়েও প্রিয় বন্ধু, সৌধের মনের মানুষ। তাদেরও মাথা ঠিক নেই নিধি আর অর্পণ স্যারের ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখে। নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওরা কিছু মুহূর্তের জন্য হয়ে ওঠে মানুষ থেকে অমানুষ। প্রথমে তিনজন এলোপাতাড়ি মারধর করে অর্পণ স্যারকে। নিধি বাধা দিতে গেলে আয়াজ শক্ত হাতে ওকে টেনে ধরে ঘরের বাইরে নিতে চায়, ধস্তাধস্তি হয় দুজনের মধ্যে। সৌধ বুঝতে পারে অর্পণ স্যারকে রক্ষা করতে আহাজারি করছে নিধি, শুনতে পায় বারবার বলা ওর কিছু কথা। সৌধ, প্লিজ উনাকে ছেড়ে দে। উনি কোনো জুলুম করেনি আমাকে। যা হচ্ছিল আমার ইচ্ছেতে হচ্ছিল, প্লিজ সৌধ, আমার কথা শোন, তোরা পায়ে ধরি ভাই, আমার কথাটা শোন। নিধির থেকে এমন একটি বাক্য শোনার পর সৌধ আর ঠিক থাকে না, থাকতে পারে না। অর্পণ স্যার ওকে ছুঁয়েছে। সে ছোঁয়াটা ওর ইচ্ছে ছিল। যেখানে গতরাতে ওকে ছুঁয়ে থাপ ওপর খেয়েছে সেখানে অর্পণ স্যারের ছোঁয়াতে ওর সম্মতি। আরও বিভৎস হয়ে ওঠে সে। এতক্ষণ স্বাভাবিক মারধর থাকলেও এরপরের গুলো হয় অমানুষিক। অর্পণ স্যার নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে যথেষ্ট, কিন্তু পারেনি। দুজন বলিষ্ঠ পুরুষের সঙ্গে একজন পেরে ওঠা অসম্ভব। চোখে মুখে অগণিত লাতথি পোড়ায়, চশমার কাঁচ ভেঙে চোখের মণিতে ঢুকে যায়। নাক মুখে রক্ত ছলকে ওঠে। শেষ পর্যন্ত মাথায় একটি মোটা কাঠের আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারায় অর্পণ স্যার। নিধির হাতটা শক্ত করে ধরে আছে আয়াজ, বেচারি গলা ফাটিয়ে আহাজারি করছে। শেষ পর্যন্ত না পেরে আয়াজের হাতে কামড় বসিয়ে ছাড়া পায়। ছুটে এসে অর্পণ স্যারকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদতে থাকে। মুহূর্তেই তার বাহুতে থাবা দিয়ে নিজের বুকে তুলে আনে সৌধ। গায়ের সমস্ত জোর দিয়ে নিধিকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট ক্রাই নিধি, এই জানো আর ওটা তোকে ছুঁয়েছিল না। জন্মের মতো তোকে ছোঁয়ার স্বাদ মিটিয়ে দিয়েছি। আকস্মিক কান্না থেমে যায় নিধির। বিধ্বস্ত মুখে তাকায় সৌধর ভয়ানক রক্তিম চোখে। এরপর আচমকাই কষিয়ে এক থাপ ওপর বসায় গালে। দুহাতে কলার চেপে ধরে আর্তচিৎকার করে ওঠে, কেন করলি এটা, কেন করলি? বললাম তো যা হচ্ছিল দুজনের আগ্রহতেই হচ্ছিল। তোকে আমি ছাড়ব না সৌধ, তোকে আমি ছাড়ব না। কথাগুলো বলেই হুহু করে কাঁদতে কাঁদতে এক ছুটে অর্পণ স্যারের কাছে চলে যায়, হাঁটু গেড়ে বসে দুহাতে জড়িয়ে ধরে স্যারকে। সুহাস স্তব্ধ মুখে পাশেই দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলে, সুহাস, অর্পণ স্যার মরে যাবে। উনাকে হসপিটাল নিতে হবে, প্লিজ আমাকে হেল্প কর। সৌধর বন্ধু হয়ে মারতে সাহায্য করেছিস, আমার বন্ধু হয়ে মানুষটাকে বাঁচাতে সাহায্য কর প্লিজ। নিধির কথাগুলো বিষাক্ত ঠেকে সৌধর।
পুনরায় উদ্ভ্রান্তের মতো নিধিকে ধরতে এলেই ওখানে উপস্থিত হয় তার ছোট চাচা আর বড় ভাই। নিধি তাদের দেখে আরো ভেঙে পড়ে ছুটে এসে শুনল চৌধুরীর দুপা আঁকড়ে ধরে বলে, কাকু প্লিজ আমার হাজব্যান্ডকে বাঁচান। ওরা মেরে ফেলল উনাকে, প্লিজ হেল্প করুন, হসপিটাল নিয়ে চলুন উনাকে। প্লিজ কাকু। শুনল চৌধুরীর মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় নিজের ভাতিজার কাণ্ড দেখে। সে জানতো অর্পণ শিকদার সৌধদের কলেজের টিচার, নিধি সৌধর বান্ধবী। এখন শুনছে অর্পণ শিকদারের স্ত্রী নিধি। এখন এসব ভাবার সময় নয়। হাফ নিঃশ্বাস ছাড়ে সে। কঠিন চোখে তাকায় সৌধর দিকে। অসহায় একটা মেয়ের আর্তনাদ বুকে লাগে সৌধর ভাই সুনীলের, সেই সাথে রক্তাক্ত দেহে পড়ে থাকা অর্পণকে দেখে প্রচণ্ড রেগে যায়। ছুটে এসে ভাইকে মারতে উদ্যত হয়, তাকে আটকায় সুহাস। তাদের পরিবার রাজনীতির সাথে যুক্ত। যে কাণ্ড ঘটিয়েছে তার ছোট ভাই, এটা যদি বাইরের কেউ ঘুণাক্ষরেও টের পায়, বিরোধী দলের সদস্যরা জানতে পারে অতিথিকে এভাবে আহত করা হয়েছে, মারাত্মক ক্ষেপে উঠবে তারা, খেপিয়ে তুলবে জনগণকেও। দিশেহারা প্রায় হয় ড্রাইভারকে কল করে বাড়ির পেছনে গেটে আসতে বলে সুনীল। সুহাস, আয়াজ, সৌধ তিনজনই বিস্ফোরিত নিধির বক্তব্যে। সৌধ ভয়াবহ লাল চোখে তাকিয়ে আছে। যে চোখে বিস্ময়, অবিশ্বাস সমস্তই ভর করেছে। এমতাবস্থায় নিধিকে ধরে ওঠায় ছোট চাচা। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। ততক্ষণে গাড়ি এসে পড়ে। সুনীল আর সুল্লু মিলে অর্পণ স্যারকে গাড়িতে তুলে সঙ্গে বদ্ধ উন্মাদের মতো ছুটে যায় নিধিও, কিন্তু গাড়িতে উঠতে পারে না, তার পূর্বেই শক্ত থাবা দিয়ে নিধিকে আটকে দেয় সৌধ। বড় ভাই সুনীল চোখ গরম করে বলে, সৌধ ওকে ছাড়। সৌধ শক্ত মুখে জবাব দেয়, মরে গেলেও না। নিধি করুণ স্বরে বলে, তোর দুটি পায়ে ধরি সৌধ, আমাকে যেতে দে, ছেড়ে দে আমায়। না ছাড়ব, না যেতে দেব। তীব্র জেদি স্বর। এরপরই হেঁচকা টানে নিধিকে একদম নিজের বুকের কাছে নিয়ে আসে। নিধি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ছাড় পেতে। শুনল চৌধুরী ধমকায়, তবু ছাড়ে না সৌধ। আজ যেন স্বয়ং উপরওয়ালা ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না তাকে, কাউকে পরোয়া করবে না সে। ধৈর্যের সব বাঁধ ভেঙে গেছে তার। এদিকে অর্পণ স্যারের মুখ রক্তে রঞ্জিত হয়ে গেছে। জ্ঞান হারা তখনও। বাধ্য হয়ে সুনীল বলল, কাকা আমাদের যাওয়া উচিত। সৌধর সঙ্গে কথা বাড়িয়ে সময় নষ্ট হচ্ছে। শুনল চৌধুরী সায় দিল বড় ভাতিজাকে। এরপর নিধিকে বলল, মা নিধি, আমরা যাই। তুমি চিন্তা করো না, অর্পণ শিকদারের চিকিৎসায় কোনো ত্রুটি হবে না। হাউমাউ করে কেঁদে অঠল নিধি। সৌধর থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে করতে হতাশ ভঙ্গিতে তাকালো সুল্লের দিকে। অসহায় ভাবে মাথা কাত করে সম্মতি দিল। গাড়ি স্টার্ট হলো। তক্ষুনি চোখের পলকে চলেও গেল গাড়িটা। এরপরই বাঘের মতো গর্জন দিয়ে সৌধ বলল, অর্পণ তোর হাজবেন্ড। নিধির কান্না থেমে গেল আচমকা। শক্ত মুখে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, উনি আমার স্বামী। সহসা নিধির গলা চেপে ধরল সৌধ। সুহাস, আয়াজ দুজনই ছুটে এসে সৌধকে থামানোর চেষ্টা করল। নিধি চোখ উল্টে দিলে ছেড়ে দিল সৌধ, এরপর টানতে টানতে নিয়ে গেল নিজের বাড়িতে। পাশাপাশি বন্ধুদের হুঙ্কার দিয়ে বলল, কাজী ডাক তোরা, আগে বিয়ে পড়ে বোঝাপড়া। নিধিকে টেনে হিচড়ে সদর দরজার সামনে যেতেই মুখোমুখি হলো শ্রদ্ধেয় পিতা সুজা চৌধুরীর। ছোট ভাই আর বড় ছেলের ওপর দায়িত্ব দিয়ে সে অপেক্ষা করছিলেন। বাড়ির একটা মেয়ে বউ বা অতিথিবৃন্দ কাউকেই যেতে দেয়নি ওদিকে। কিন্তু এবার সর্বসম্মুখে সৌধই এলো। তার চেহারা দেখে পরিষ্কার সে স্বাভাবিক অবস্থাতে নেই। সৌধর অস্বাভাবিকতা নিশ্চিত হলো তখন যখন একঘর লোকের সামনে শক্ত হাতে বান্ধবীর কবজি ধরে বাবার মুখোমুখি হয়ে বলল, আব্বা অনিধি, চিনেন তো? আমি ওকে ভালোবাসি আজ 5 বছর। স্মৃতি আপুর বিয়ে মিটে গেলেই জানাতে চেয়েছিলাম। বিয়ে মিটে গেছে জানিয়ে দিলাম, সুহাস কাজী ডাকতে গেছে। আজ এক্ষুনি ওকে বিয়ে করব আমি। সুজা চৌধুরী স্তম্ভিত হয়ে সৌধর পেছনে তাকালেন। সুহাস থমথমে মুখে ঠাই দাঁড়িয়ে। সৌধর মা তানজিম চৌধুরী পেছনে থেকে কান্নারত গলায় বলল, সুহাস তো তোর পেছনে। সহসা ক্রোধান্বিত ভঙ্গিতে পেছনে তাকালো সৌধ। চোয়ালদয় কঠিন করে বলল, তোকে না বললাম কাজী ডাকতে? সুহাস বোঝানোর ভঙ্গিতে কিছু বলতে উদ্যত হতেই সৌধ বিশ্রী একটা গালি দিল ওকে। সুজা চৌধুরী ধমকে ওঠল।
সে ধমক শুনে বাড়ির সদস্যরা ভয়ে সরে পড়ল সবাই। রইল শুধু দাদুনি, সৌধর ফুপু আর মা তানজিম চৌধুরী। নিধি মাথা নিচু করে কাঁদছে। সুজা চৌধুরী সূক্ষ্ম চোখে তাকালেন ওর দিকে। দেখলেন তার ছেলের হাত থেকে ছাড় পেতে মেয়েটার তীব্র চেষ্টা। কিছুক্ষণ স্তব্ধ মুখে দাঁড়িয়ে থেকে সুজা চৌধুরী ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ভিতরে আসো ওকে নিয়ে। সৌধ ঘাড় বাঁকিয়ে তাকালো নিধির দিকে। মেয়েটা কেঁদেই চলেছে, কি বিশ্রী এই কান্না। বুকটা বিতৃষ্ণ লাগলো সৌধর। ক্ষীণ কণ্ঠে বলল, কান্না থামা। নিধি চোখ মুখ শক্ত করে হাত মোচড়াতে লাগলো। সৌধর বিধ্বস্ত মুখে ঈষৎ হাসি ফুটল তৎক্ষণাৎ। বাম দিক ডান দিক ঘাড় বাঁকিয়ে প্রগাঢ় চোখ নিক্ষেপ করল নিধির পানে। ফিসফিসে কণ্ঠে বলল, ভালোবাসা দিয়ে আমাকে চেনাতে চেয়েছিলাম, চিনলি না। এবার আমার রাগ জেদ ক্ষমতা দিয়ে চেনাব। বুকের ভেতর চিরিক দিয়ে অঠল নিধির দুচোখ উপচে আবারও অশ্রু গড়াতে শুরু করল। তা দেখে সৌধ আটকানো কণ্ঠে বলল, এই আবার কাঁদছিস, ভয় পাচ্ছিস তুই? বোকা মেয়ে, সবকিছুর পর আমি তোকে ভালোবাসি রে। জাস্ট বউ হয়ে যা, সাত খুন মাফ হয়ে যাবে। কিছুক্ষণ আগে যা সব বলেছিস এসব জাস্ট ভুলে যাব। বিলিভ মি, সব ব্যথা ভুলে ভালোবাসবো আমরণ। জাস্ট আমার বউ হয়ে যা পাগলি। শেষ বাক্যগুলো ছিল তীব্র আবেগ মেশানো। যা বলার সময় গলা কাঁপছিল সৌধর, কাঁপছিল বুকের গহীনে থাকা হৃদযন্ত্রটাও। আর নিধি, সে ছিল নির্বিকার। সৌধকে কেবল অমানুষ ডক্টর রূপে কসাই ছাড়া আর কিছু ভাবতে পারছে না সে। বিষাক্ত ঠেকেছে ওর স্পর্শ, কণ্ঠ, মুখাবয়ব সবটা। বিয়ে বাড়ির আমেজ এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। বাড়ির পরিবেশ থমথমে। কাছের অতিথিবৃন্দের মধ্যে অনেকেই উপস্থিত আছে। তাই সুজা চৌধুরীর ব্যক্তিগত মিটিং রুমে নেওয়া হলো সৌধ নিধিকে। পরিবারের সদস্যদের মধ্যে সৌধর মা আর দাদুনিকে রাখা হয়েছে, বন্ধুদের মধ্যে রাখা হলো শুধু সুহাস আয়াজকে। ছোটবেলা থেকেই সৌধ ভীষণ শান্ত প্রকৃতির হলেও জেদটা মারাত্মক। ব্যক্তিভেদে প্রচণ্ড গম্ভীর এই ছেলে। মেজাজের ব্যাপারটা কালেভদ্রে দেখা যায়, কিন্তু এমন উশৃঙ্খল মেজাজের দেখা মিলল এবারই প্রথম। সুজা চৌধুরী স্তম্ভিত মুখে ছেলের দিকে তাকিয়ে। ছোট ছেলের এ কোন রূপের সঙ্গে পরিচয় ঘটল তার। সে জানত বড় ছেলেটা তার স্বভাবের হয়েছে, ছোটটা পেয়েছে মায়ের স্বভাব। মাথায় রক্ত ওঠা খুনো চাপা ক্রোধ তো স্ত্রী তানজিমের নয়। এই ক্রোধ তো তারই অংশ। ঘোর কাটল সুজা চৌধুরীর। তার পাশের চেয়ারে দৃষ্টি মেঝেতে স্থির রেখে সৌধ বসা। সম্মুখের চেয়ারে বসে মাথা নিচু করে কাঁদছে নিধি, তার ডান পাশে তানজিম চৌধুরী, বাম পাশে দাদুনি। সুহাস আর আয়াজ একপাশে উদ্বিগ্ন চিত্তে দাঁড়িয়ে। সকলের দিকে একবার শীতল দৃষ্টিপাত করে মুখ খুললেন সুজা চৌধুরী। টেবিলে দুহাতের কনুই ভর দিয়ে নিধিকে উদ্দেশ্য করে দৃঢ়স্বরে বললেন, নিধি মা, তুমি আমার ছেলের সাথে কমিটেড ছিলা। তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়তে নাড়তে হু হু করে কেঁদে অঠল নিধি। দুহাত মুখ চেপে একাধারে কেঁদেই গেল সে। নিজেকে বড্ড এলোমেলো লাগছিল সৌধর। মাথাটা ঘুরাচ্ছে। মস্তিষ্কে চাপ পড়ছে খুব। বুকের ভেতর একটা অংশ জুড়ে অদ্ভুত শূন্যতা অনুভব করছে। কোনোভাবে হিসেব মেলাতে পারছে না সে। তার এই এলোমেলো অবস্থায় বাবার প্রশ্নে নিধির উত্তর বিস্ফোরণ ঘটালো। তোরাক করে ওঠে দাঁড়িয়ে উদ্যত হলো নিধির দিকে তেড়ে আসতে। সুজা চৌধুরী বুদ্ধিমান মানুষ, তুখোড় রাজনীতিবিদ। এক মাথায় ঘরে বাইরে রাজনীতি করে বেড়ায়। তার তীক্ষ্ণ জ্ঞানে ছেলের প্রতিক্রিয়া আর নিধির প্রতিক্রিয়ায় ভীষণ অমিল লক্ষ্য করলেন। তাই ছেলেকে নিয়ন্ত্রণ করতে সহসা হাত টেনে ধরে গরম চোখে তাকালেন। বাবার তোপের মুখে পড়ে কিঞ্চিত নিয়ন্ত্রণ হলো সৌধ। ধীরগতিতে বসল আগের ন্যায়। সুজা চৌধুরী ফের ক্রন্দনরত নিধির পানে তাকালেন। বললেন, দেখো মা, আমার বিশ্বাস সৌধকে আমি যতটুকু চিনি তার চেয়ে বেশি তুমি, সুহাস, আয়াজ চিনো। আমার ছেলের প্রতি কিছুটা বিশ্বাস রাখাকে তুমি অন্যায় ভাবে দেখো না। কথাটা বলে শেষ করতেই হঠাৎ তার চোখ পড়ল সুহাসের দিকে। সুহাস যেন কিছু একটা বলতে চাচ্ছে, অনুমতির অভাবে সাহস পাচ্ছে না। তাই অনুমতি, সাহস দুটোই দিলেন তিনি। বললেন, সুহাস এদিকে আসো। সঙ্গে সঙ্গে সুহাস এগিয়ে এলো। সুজা আঙ্কেল বলল, বসো, তোমার কিছু বলার থাকলে বলো। আমি শুনতে চাই। সুহাস যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল।
তাই চেয়ারে না বসে চট করে নিধির সম্মুখে মেঝেতে বসে পড়ল, এরপর তাকালো সুজা আঙ্কেলের দিকে। বলল, আমি নিধির সাথে কথা বলতে চাই আঙ্কেল। আমার মনে হয় এতে করে সবাই সবার উত্তর পাবে। কি সত্যি কি মিথ্যা সেটাও জানা হবে। বেশ, কথা বলো। কিছুক্ষণ নীরবতা চলল। সুহাসও তৈরি হয়ে নিল নিধির সঙ্গে বোঝাপড়া করার। নিধি দুহাতে চোখের পানি মুছে নিয়ে নিজেকে প্রস্তুত করে নিল। যে কথাগুলো ঠান্ডা মাথায়, ঠান্ডা পরিস্থিতিতে বন্ধুদের বলতে চেয়েছিল, আজ এই বিধ্বস্ত মুহূর্তে সেই কথাগুলো বলতে বাধ্য হলো সে। তার পূর্বে অবশ্য সুহাসের ক্রোধ মিশ্রিত কিছু কথার উত্তর দিয়ে নিল। সুহাস বলল, তুই জানতি না সৌধ তোকে ভালোবাসে? নিধি মাথা নাড়াল। সুহাস আবারও প্রশ্ন করল, তুই ওকে সময় দিসনি? এবারেও মাথা নাড়াল নিধি। চোয়াল শক্ত করে রক্তবর্ণ চোখে তাকিয়ে সুহাস বলল, স্মৃতি আপুর বিয়ের পর পরিবারকে জানিয়ে তোর বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল না? সুহাসের প্রতিটা প্রশ্নে হ্যাঁ বোধক মাথা নাড়াল নিধি। এতে সুহাসের ক্রোধ প্রগাঢ় হল। বলল, তাহলে এই বেইমানিটা কিভাবে করতে পারলি? সৌধকে তুই ভালোবাসা, সম্পর্কের প্রতিশ্রুতি দিসনি মানলাম, কিন্তু গত 3 বছরে তোদের চালচলন, হাবভাবে কিছু সুপ্ত অনুভূতি ছিল, যা খোলা চোখে দেখা না গেলেও আমি এবং আমরা দেখতে পেয়েছি। তুই কেন সৌধর অনুভূতি নিয়ে খেললি? অর্পণ স্যারের প্রতি তুই ক্রাষ্ট ছিলি, তাই বলে তাকে ভালোবাসিস বা তার সাথে সম্পর্কে আছিস এমন কিছু না দেখেছি আর না শুনেছি আর না তুই বলেছিস। কেন করলি এমন বল? যদি অর্পণ স্যারকেই ভালোবাসিস গত 3 বছরে কেন আমাদের বা সৌধকে জানাসনি? সৌধর অনুভূতিতে কেন নীরব ছিলি, কেন এভাবে ধোঁকা দিলি? খুব কষ্ট হচ্ছে নিধি, খুব। তোকে বেঈমান ভাবতে, তোর এই নতুন রূপ দেখতে ভীষণ কষ্ট হচ্ছে। সবশেষে সৌধর অনুভূতি নিয়ে এভাবে খেলাধুলা জাস্ট মেনে নিতে পারছি না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল সুহাস। ওপাশ থেকে আয়াজ বলল, মুখ খোল নিধি, নয়তো আজ এখানেই আমাদের বন্ধুত্ব শেষ। আকস্মিক কেঁপে অঠল নিধি। ঠোঁট কামড়ে কান্না আটকে তড়িৎ স্বরে বলল, সব বলবো আমি। বলতে চেয়েছিলামই, কিন্তু সেই সুযোগটা পাইনি। ভেবেছিলাম স্মৃতি আপুর বিয়ের ঝামেলা কেটে গেলে বলবো। আমি চাইনি আমার জন্য সৌধর আনন্দ মাটি হয়ে যাক। সুহাস স্তব্ধ মুখে বলল, একটা কথা বল, অর্পণ স্যারের সঙ্গে তোর প্রেম কতদিনের? ঢুক দিল নিধি। মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বলল, আমাদের মধ্যে কখনো প্রেম ছিলই না। উনার প্রতি আমার সফট কর্নার ছিল তবু 3 বছর আগে। এখন আমরা এখন স্বামী স্ত্রী। ঠান্ডা কণ্ঠ নিধির। বাবার পাশে বসা সৌধ অস্থির হয়ে কিছু বলতে উদ্যত হতেই সুজা চৌধুরী তার মুখে হাত চেপে ধরল। দৃঢ়স্বরে বলল, আব্বা শান্ত হও। আমার ওপর ভরসা রাখো। বলতে দে ওরে, আগে শুনি সব। সৌধ শান্ত হতে পারল না। তবু বাবার কথায় কান সজাগ করে বসে রইল ঠাই। নিধির কথা শুনে সুহাসের কণ্ঠ রোধ হয়ে এলো। আর কোনো প্রশ্ন করতে পারল না সে, কিন্তু নিধি নিজে থেকেই বলতে শুরু করল সবটা। সৌধকে আমি বন্ধুর চোখে দেখেছি মাত্র 2 বছর। এরপরই ওর দৃষ্টিতে বন্ধু ছাড়া আলাদা কিছু টের পাই। এর সত্যতা মিলে যায় সেদিন যেদিন নিজ মুখে ও স্বীকার করে ও আমাকে ভালোবাসে। যা নিয়ে সন্দিহান ছিলাম তা সত্যি হয়ে যাওয়াতে একদিকে খুশি আরেকদিকে দুঃখ হচ্ছিল। সৌধ নিঃসন্দেহে চমৎকার একজন মানুষ। প্রতিটা মেয়েই ওর মতো ছেলেকে নিয়ে স্বপ্ন দেখে। ওর মতো ছেলের ভালোবাসা পাবার আকাঙ্ক্ষায় থাকে। তাছাড়া চৌধুরী বাড়ির মতো পরিবার আমি খুব কমই দেখেছি। সব মিলিয়ে সৌধর ভালোবাসা পাওয়াটা আমার জন্য সৌভাগ্য ছিল। এর আগে ওদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের বলতাম, এরপর থেকে মনে মনে সব সময় নিজেকে সৌভাগ্যবতী ভাবতাম। কিন্তু কোনোদিন ওকে নিজের করে পাবো বা আমি ওর বউ হতে পারবো বিশ্বাস হতো না, এর কারণ আমার পারিবারিক সমস্যা। সেই সমস্যাগুলোই 3 বছর আগে খোলাখুলি বলি ওকে। সবটা শুনেও আমাকে এত সুন্দর করে বোঝায়, ভরসা দেয়, আমি জাস্ট বিমোহিত হয়ে যাই। আশার আলো খুঁজে পাই ওকে পাওয়ার। সেদিন থেকে বন্ধুত্বের বাইরেও ওর প্রতি একটা দুর্বল জায়গার সৃষ্টি হয়, কিন্তু সেটাকে আজ আমি ভালোবাসা বলতে পারছি না, তখনও পারিনি। যেহেতু আমরা বন্ধু ছিলাম সেহেতু ভালোবাসাবাসির ব্যাপারটা আসলে সেভাবে আসেনি। সৌধর দিক থেকে এলেও আমার দিকে আসেনি। চেষ্টা করিনি তা না, চেষ্টা করেছি কিন্তু সেই অনুভূতি আসেনি।
তবে নিজেকে তৈরি করছিলাম ওর জন্য, কারণ আমি সিওর ছিলাম একদিন সৌধকেই বিয়ে করতে হবে আমাকে। কারণ ওর ভয়ঙ্কর রকমের ভালোবাসার কাছে হারতে বাধ্য আমি। সব ঠিকঠাকই ছিল। অর্পণ স্যারের প্রতি আমি ক্রাশড ছিলাম ঠিকই, কিন্তু গত 3 বছরে সেসব মুছে গিয়েছিল। আমরা আমাদের মতো পড়াশোনা করেছি, বন্ধুদের সময় দিয়েছি, আড্ডা জমিয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা করেছি। তখন বুঝতে পারিনি, খেয়াল হয়নি আমাদের চেয়েও বড় পরিকল্পনাকারী একজন আছেন। সৃষ্টিকর্তার লিখন খণ্ডানোর সাধ্য আমাদের মতো নগণ্য মানুষদের নেই। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে বিভীষিকাম। যেই দিন হঠাৎ মামার অসুস্থতার খবর পেয়ে ময়মনসিংহে ছুটতে হয়েছিল। আমার মামার এক পাশ প্যারালাইজড হয়ে যায় সেদিন। কারণ মামার একমাত্র মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। মান সম্মানের ভয় মামার ওই অবস্থা হয়নি। মামার ওই অবস্থা হয়েছিল প্রিয় বন্ধুকে দেয়া প্রতিশ্রুতি রাখতে পারল না বলে। মামার বন্ধু মারা গেছে 1.5 বছর আগে। মামির থেকে জানতে পারি, মামা তার বন্ধুকে কথা দিয়েছিল তার একমাত্র মেয়েকে বন্ধুর বড় ছেলের কাছে বিয়ে দেবে। কোনো এক কারণবশত মামা তার বন্ধুর কাছে ঋণী ছিল। যা আমি জানি না। আমি ওখানে পৌঁছে যখন এসব শুনলাম তার ঘন্টা খানিক পরই অর্পণ স্যারের দেখা পাই। আমার মতো সেও মামাকে দেখতে হসপিটালে এসেছে। প্রচণ্ড অবাক হয়েছিলাম সেদিন, কারণ কোইন্সিডেন্সলি অর্পণ স্যারই ছিলেন আমার মামাতো বোনের হবু বর। আমি যেমন স্যারকে দেখে বিস্মিত ছিলাম, স্যারও ছিলেন। সেদিন স্যারকে দেখেই মামা কান্নায় ভেঙে পড়ে হাত জোর করে বারবার ক্ষমা চায়। সবাই খুব আতঙ্কে ছিল প্রতিশ্রুতি রাখতে না পারার যন্ত্রণায় মামার আরও ভয়াবহ কিছু ঘটে যাবে না তো। অর্পণ স্যার একজন ডক্টর, আমিও ইন্টার্ন ডাক্তার। সে মুহূর্তে মামার মানসিক, শারীরিক উভয় অবস্থায় আমরা টের পাচ্ছিলাম। অর্পণ স্যার মানুষ হিসেবে যথেষ্ট ভালো। তাই মামাকে সান্ত্বনা দিচ্ছিলেন। বলছিলেন, যা ভাগ্যে ছিল তাই হয়েছে, এসব নিয়ে তার সমস্যা নেই। উপরওয়ালা নিশ্চয়ই তার ভাগ্যে ব্যাটার কিছু রেখেছেন, কিন্তু মামা এসব কানে তুলেনি, ভেঙে পড়ছিল খুব। মা, মামি সবার অবস্থায় দিশেহারা। একদিকে বোন নিখোঁজ, অন্যদিকে মামার এই অবস্থা, মাথা কাজ করছিল না আমার। এরপর অনেকটা সময় গড়িয়ে যায়। আমরা সবাই হসপিটালেই ছিলাম। হঠাৎ অর্পণ স্যার মামার সঙ্গে আলাদা কথা বলতে চায়। তারা কথা বলার পর আমাকে আর আম্মুকে ডাকা হয়। মামা জানায় মামার শেষ একটা ইচ্ছে আছে, তা হলো অর্পণ স্যারের সঙ্গে আমার বিয়ে। স্যার নাকি বলেছেন, সে আমাকে বহুদিন ধরেই পছন্দ করে। মেয়ে আর ভাগ্নি আলাদা কি? এক মেয়ে দিতে পারেনি তো কি হয়েছে, আরেক মেয়ে আছে তো। মামার চোখে আমি ক্ষীণ আশার আলো দেখতে পাই তার প্রতিশ্রুতি ভেঙে যাওয়ার যন্ত্রণা ক্ষীণ হতেও। আম্মুরও আপত্তি দেখলাম না। পরিস্থিতি বিবেচনায় আমিও আপত্তি করতে পারলাম না। সেদিন রাতে বিয়ের আগে স্যারের সঙ্গে যখন আলাদা কথা বলতে দেয়া হয়, স্যার বলেন, তার আমাকে অপছন্দ নয়। কিন্তু মামাকে যেভাবে কনভিন্স করেছে তা পুরোপুরি সত্যি নয়। মামার গ্লানিবোধ কাটাতেই একটু মিথ্যার আশ্রয় নিয়েছে। আমার যদি আপত্তি থাকে তাহলে জানাতে পারি। ওই মুহূর্তে আমি আপত্তি করতে পারিনি। আমি জানতাম সৌধ আমাকে ভালোবাসে। পাগলের মতো ভালোবাসে ছেলেটা আমাকে। কিন্তু ওর ভালোবাসা আমাকে ওই সময়ে একটুও ছুঁতে পারেনি। নিজেদের স্বার্থে ঠিক অর্পণ স্যারকে বিয়ে করে নিয়েছি। মামার প্রতি ঋণী ছিলাম আমি আর আম্মুও। টাকা পয়সার ঋণ শোধ করা গেলেও ভালোবাসার ঋণ শোধ করা যায় না। কিন্তু মামার ভালোবাসার ঋণ আমি শোধ করেছিলাম তাকে আত্মগ্লানি থেকে রক্ষা করে। এত সব ঝড় মোকাবিলা করার পর আরও একটা ঝড়ের জন্য নিজেকে তৈরি করছিলাম। অনুভব করছিলাম আমার জীবনে খুব সহজ কিছু ঘটে যায়নি, সামনেও সহজ কিছু ঘটবে না। সৌধ আমার বন্ধু, খুব ভালো বন্ধু। ওর প্রতি আমি দুর্বল ছিলাম। ও ছিল আমার প্রতি ভয়ানক দুর্বল। তাই সেভাবেই সবটা সামলাতে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তার আগেই যে এত কিছুর সম্মুখীন হতে হবে বুঝতে পারিনি। সবকিছুর পরও সৌধকে আমি খুব ভালো বন্ধু ভাবি। মৃত্যুর আগ পর্যন্ত ভেবেও যাব। সৌধ ভাবুক আর না ভাবুক, তবু ভালোবাসাবিহীন ওর জীবনে জোড়াব না। ওর প্রতি আমার উইকনেস থাকলেও ভালোবাসা ছিল না, এটার সবচেয়ে বড় প্রমাণ আমি অর্পণ স্যারের বউ।
আমার শেষ কথা এটাই, আমাকে যদি বন্ধু ব্যতীত সৌধর সঙ্গে আর কোনো সম্পর্কে জোড়াতে বাধ্য করা হয় এর বিরুদ্ধে উপযুক্ত স্টেপ আমি নিব। আজ যা হয়েছে তার জন্য হয়তো ওকে ক্ষমা করতে পারবো, কিন্তু এরপর কোনোভাবেই ক্ষমা সম্ভব না। সবকিছুর পর আমি নিজের কাছে স্বচ্ছ, এটাই আমার সাহস, এটাই আমার শক্তি। নিধির চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। তার বলা প্রতিটি বক্তব্য বাকরুদ্ধ হয়ে শুনল উপস্থিত সকল ব্যক্তি। সবার শরীর বরফের মতো শীতল আর শক্ত। শুধু সৌধ ব্যতীত, সে একধ্যানে নিধির দিকে তাকিয়ে শরীর ছেড়ে দিয়েছে। হাত পা ছড়িয়ে রক্তশূন্য মুখে তাকিয়ে আছে কেবল নিধির পানেই। নিধি এক পলক তাকিয়ে দেখল সৌধকে। তড়িৎ চোখ সরিয়ে মুখ নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টাও করল। সৌধকে সে ভালোবাসতে পেরেছিল কিনা জানে না, কিন্তু সবার সামনে ভালোবাসি না বলাটা খুব জরুরি ছিল বলেই বলা। অন্যের বউ হয়ে এটুকু তো তাকে বলতেই হতো। সবকিছুর পর বুকের ভেতর সূক্ষ্ম এক যন্ত্রণা হচ্ছে। যতক্ষণ সৌধর সামনে থাকবে ততক্ষণ এই যন্ত্রণা উপশম হবে না। বুঝতে পারল নিখুঁতভাবেই। এদিকে অর্পণ স্যারকে নিয়েও দুশ্চিন্তায় বুক ভার, যা কিছু লুকোনো ছিল সব প্রকাশ করে দিয়েছে। সবাইকে জানিয়েও দিয়েছে সে স্বেচ্ছায় কিছু লুকোয়নি। পরিস্থিতি তাকে তৎক্ষণাৎ সবাইকে জানাতে দেয়নি। আর কিছু বলার নেই তার। নেই আর কিছু জানানোরও। এখন বিদায় নেয়ার পালা। চলে যাওয়া উচিত তার। নিজের স্বামীর মরণাপন্ন অবস্থায় পাশে থাকা উচিত। এত কিছুর পরও যদি সৌধ তাকে জোর করে জবরদস্তি করে আটকাতে চায় তাহলে আর বন্ধুত্বের খাতিরে চুপ থাকবে না। ভেবেচিন্তে সুহাসের বাকরুদ্ধ মুখটায় তাকালো নিধি। কান্নারত মুখে ঈষৎ হাসল। এরপর তাকালো সুজা চৌধুরীর চিন্তান্বিত মুখপানে। অসহায় ভঙ্গিতে কান্নারত কণ্ঠে বলল, আঙ্কেল, আমার হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ। আমি তার কাছে যেতে চাই। ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসায় অন্ধত্ব বোকামি। সৌধর মতো শক্ত ব্যক্তিত্বের পুরুষটাও দিনশেষে হেরে গেল। সত্যিই কি হারল? খাঁটি প্রণয়ে কি হার শব্দটি জোড়ায় কখনো? নাকি এই হারটাই একদিন বিস্ময়কর জয়ে পরিণত হবে? সৌধ কি সত্যি হেরে যাওয়ার মতো ছেলে? দিনশেষে আসলে হারল কে? যে গভীর প্রণয় আহ্বান করল সে, নাকি যে নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করল সে? বনেদি পরিবারের ছেলে সৌধ। রূপ, গুণ, বংশপরিচয়, আত্মমর্যাদা সবকিছুতে শতভাগ এগুনো ছেলেটা নিঃস্বার্থভাবে কেবল নিধি নামক এক সাধারণ পরিবারের মেয়েকেই ভালোবেসেছিল। আর 5টা ছেলের মতো অহরহ নারীর লোভ ছিল না তার। এক নারীতেই আসক্ত ছিল 5টা বছর। সেই নারীটার শত প্রত্যাখ্যান মেনে নিয়েও আশায় বেঁচেছিল। এক নারীকে বুকে পুষেই স্বপ্ন দেখেছিল। আজকের পর সব আশা, সব স্বপ্নের সমাপ্তি ঘটবে। পুরুষের গভীর প্রেম যে নারীর হৃদয় ছুঁতে পারে না, সে নারীর জীবনে প্রেম কি কেবলই মরীচিকা নয়? বলিষ্ঠ লম্বা হাত পা গুলো ছড়ানো সৌধর গোল গোল রক্তিম চোখ দুটো নিষ্পলক তাকিয়ে নিধির বিধ্বস্ত অশ্রুসিক্ত মুখটায় সকলের মধ্যে দীর্ঘক্ষণ নীরবতা চলল। সুজা চৌধুরী বুড়ো আঙুল দ্বারা নিজের বাম ভ্রু চুলকাচ্ছে। গভীর চিন্তা করাকালীন ভ্রু চুলকায় তিনি। তানজিম চৌধুরী ছেলের পানে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে। সৌধর ভেতরে কি ঝড় বইছে টের পাচ্ছেন তিনি। একসঙ্গে এত ধাক্কা সামলে উঠতে বেগ পেতে হচ্ছে। তার ছেলে নিধিকে পছন্দ করে জানতেন না তিনি। আজ যখন জানতে পারলেন তখন আর কিছু করার রইল। আর যাই হোক, কারো বউকে তো আর ছেলের জন্য নিয়ে আসতে পারবেন না তারা। যেখানে মেয়েটাও স্পষ্ট বলছে সে সৌধর সঙ্গে বন্ধু ব্যতীত আর কোনো সম্পর্কে জোড়াতে চায় না। সৌধর বুক ফাটা আর্তনাদ মা হয়ে যেন শুনতে পেলেন তিনি। স্বামীর দিকে তাকালেন করুণ চোখে। সুজা চৌধুরীও স্ত্রীর পানে তাকালেন একবার। এরপর তাকালেন পাশে বসা ভঙ্গুর ছেলেটার দিকে। মেয়ে হলে নিশ্চয়ই তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদত। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ছেলের কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বললেন, আব্বা, আজ পর্যন্ত আমার দ্বারা কোনো অন্যায় হয় নাই। তুমি চাইলে আজ একটা অন্যায় আমি করতে পারি, কিন্তু কথা দিতে হব তুমি এতে সুখ পাবা। সুজা চৌধুরীর কথা শুনে সৌধবাদে উপস্থিত সবাই কেঁপে ওঠল। থমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল নিধিও। সে আজ করতে পারল কি ভয়ানক একটি কথা সুজা আঙ্কেল বলেছেন। ভয় তটস্থ হয়ে অঠল সে। হাত পা কাঁপতে শুরু করল মৃদুভাবে। সৌধর দৃষ্টিজোড়া তখনও তার দিকে অনড়। বাবার কথায় নিধির হাত পায়ের কাঁপন, মুখে ভীতিগ্রস্ত ভাব।
স্পষ্টই দেখতে পেল। সহসা চোখজোড়া বন্ধ করে ফেলল সৌধ। তানজিম চৌধুরী দেখলেন দুগাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়াল। মুহূর্তেই আঁচলে মুখ থেকে ডুকরে উঠলেন তিনি। সুহাস আয়াজ আচমকা সৌধর দিকে তাকাতেই দেখতে পেল বিস্ময়কর দৃশ্যটি। নিজেকে আর ধরে রাখতে পারল না সুহাস। ছুটে গিয়ে বন্ধুকে জড়িয়ে ধরল। ছুটে এলো আয়াজও। কাঁধে হাত রেখে তীব্র ক্রোধে তাকালো নিধির পানে। নিধি জোরসড় হয়ে ঠাই বসে। সৌধ যেভাবে ছিল ওভাবেই রইল, না বন্ধুদের ধরল আর না চোখ তুলে তাকালো। কিছুক্ষণ পর হঠাৎ দৃঢ়স্বর ভেসে এলো সৌধর। ছাড় আমাকে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিল সুহাস। সরে দাঁড়িয়ে কিছু বলতে উদ্যত হতেই সৌধ ঘাড় বাঁকিয়ে বাবার পানে তাকালো। বাবার চোখে চোখ রেখে দৃঢ় স্বরে বলল, আপনাকে কোনো অন্যায় করতে দিব না আমি। সুজা চৌধুরী প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন। আকস্মিক ছেলের কথা শুনে রুদ্ধশ্বাস ছাড়লেন। যা বোঝার বুঝে গেছেন, তাই স্ত্রী তানজিমের দিকে তাকিয়ে বললেন, ড্রাইভারকে ফোন দেও। নিধিকে হসপিটালে পৌঁছে দিতে বলো। স্ত্রীকে কথাটা বলেই ফের ছেলের দিকে তাকালেন। সৌধ চুপচাপ আগের জায়গায় বসে পড়ল। আগের ন্যায় তাকিয়ে রইল নিধির পানে। পরিস্থিতি বুঝে শুনে ওঠে দাঁড়ালো নিধি। কিন্তু আর একবারও সৌধর দিকে তাকানোর সাহস পেল না। সুজা চৌধুরী নিধিকে বললেন, যা কিছু হইছে এর জন্য আমার ছেলেকে যদি ক্ষমা করতে পারো করো, নয়তো অনুমতি দিলাম ওর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আইনিভাবে নেও। সুজা চৌধুরী চৌকশো চরিত্রের মানুষ। সে ঠিক জানে নিধি কোনো পদক্ষেপই নেবে না। আর নিলেও তা ফু দিয়ে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। তবু নিজের দাম্ভিকতা দেখিয়ে কথাটা বললেন। এরপরই ওখান থেকে প্রস্থান করলেন তিনি। সঙ্গে করে নিজের মাকেও নিয়ে গেলেন। ছেলেকে সামলাতে রেখে গেলেন স্ত্রী আর ছেলের বন্ধুদের। স্বামী প্রস্থান করতেই মুখ খুললেন তানজিম চৌধুরী। বললেন, আজকালকার মেয়ে মানুষ হয়ে তুমি কি কাজ করলা বুঝলাম না। আমার ছেলে কোন দিক দিয়ে কম? তোমরা না লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াইতেছ। শুনছি তোমার নাকি মুখের ওপর উচিত কথা বলার স্বভাব আছে। বাপের বিরুদ্ধে যাইয়া ডাক্তারি পড়ছ। এমন মেয়ে হইয়া পরিবার চাপ দিল আর বিয়ে করে নিলা। মেয়ে তো আমারও আছে। তানজিম চৌধুরীর কথায় স্পষ্ট রাগ। নিধি অবাক হল না। সৌধর মা হিসেবে এটুকু স্বাভাবিক, তাই ঈষৎ হেসে বলল, যার পরিস্থিতি সেই বুঝে। তাছাড়া আমি তো বলেছি ওর প্রতি আমার উইকনেস ছিল, কিন্তু ভালোবাসা না। তানজিম চৌধুরী মুখ সামটা দিলেন। সুহাস এসে নিধির মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই কান্ট বিলিভ তুই এভাবে বিয়ে করতে পারিস। নিধির মাথা ধরে গেল। কোনোরকমে সোজা হয়ে সুহাসের মুখোমুখি দাঁড়িয়ে উত্তর দিল, মিঠু সুহাস। চোখ মুখ শক্ত হয়ে অঠল সুহাসের। নিধি আর কথা বাড়াতে চাইল না। তার এবার যাওয়া উচিত। অর্পণ স্যার কেমন আছে জানা উচিত। বিনা দোষে নিরপরাধ হয়ে মানুষটা যা কিছুর মুখোমুখি হলো, সবটার জন্য একমাত্র সে দায়ী। আকস্মিক পেছনে তাকালো নিধি। রোবটের মতো তাকিয়ে থাকা সৌধর দিকে কয়েক পল চেয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। চোয়াল শক্ত করে লম্বা একটি শ্বাস নিয়ে পা বাড়াল দরজার দিকে। সৌধর ঘোর কাটল ঠিক তক্ষুনি। বসা থেকে তোরাক করে ওঠে এলো সে। বন্ধু মাকে অতিক্রম করে নিধির সামনে বাধা হয়ে দাঁড়ালো। চমকে অঠল নিধি। ঢুলবিলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সৌধর পাগলপ্রায় মুখটায়। তানজিম চৌধুরী তড়িৎ এসে ছেলেকে ধরতে চাইল, তার আগেই হাত উঠিয়ে মাকে নিষেধাজ্ঞা দিল সৌধ। বলল, আমি ঠিক আছি আম্মা। তুমি অস্থিরতা কমাও। চুপসে গেলেন তানজিম চৌধুরী। সুহাস আয়াজ দুজনই এগিয়ে এলো। নিধি সুহাসের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করল, যেন সে খুবই অসহনীয় এখন। সৌধ বুঝতে পারল, নিধির বুকে এখন কেবলই অর্পণ স্যারকে নিয়ে দুশ্চিন্তা। তার হৃদয় যে চুরমার হয়ে যাচ্ছে, এতে বিন্দুমাত্র হুঁশ নেই বেইমানটার। আকস্মিক ক্ষিপ্ত হয়ে অঠল সে। উন্মাদগ্রস্ত কণ্ঠে বলল, তিন কবুল পরে বিয়ে করেছিস? দৃষ্টি নত করে মাথা নাড়াল নিধি। সৌধ বলল, আমার দিকে তাকিয়ে বল। নিধি তাকালো না। কয়েক পল অপেক্ষা করে ফের সৌধ বলল, তুই অন্য কারো বউ? নিধি হ্যাঁ বোধকে মাথা নাড়াল। হঠাৎ মায়ের দিকে তাকালো সৌধ। বলল, আম্মা একটু সরে দাঁড়াও, ব্যক্তিগত কোশ্চেন করব। তানজিম চৌধুরী একবার নিধির দিকে তাকিয়ে সরে গেলেন কিছুটা। বুকের ভেতর অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে তার। সৌধকে স্বাভাবিক ঠেকেছে না। ছেলেটা নিজের মধ্যে নেই।
মা সরে যেতেই নিধির খুব কাছাকাছি হয়ে দাঁড়ালো সৌধ। একদম মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে সুতাল, বাসর করেছিস? আজকে অঠল নিধি। হতভম্ব হয়ে একবার সৌধ আর একবার পাশে সুহাস আয়াজের দিকে তাকালো। তীব্র অস্বস্তি ঘিরে ধরল ওকে। তাদের বিয়ের অনেকগুলো দিন কেটে গেছে। স্বামী হিসেবে যখন অর্পণ স্যারকে গ্রহণ করেছে, তখন সব ধরনের অধিকারও দিয়েছে। ব্যক্তিগত এই প্রশ্নটিতে বিব্রত হলো খুব। ঢুক গিলল ঘন ঘন, সৌধ যেন মরিয়া হয়ে অঠল জানার জন্য। সহসা চিৎকার করে বলল, কি হলো বল? সে অক্স করেছিস তোর অর্পণ স্যারের সাথে? কাঁধ ঝাঁকিয়ে কেঁপে অঠল নিধি চোখে পানি ছেড়ে দিয়ে স্বীকার করল, হয়েছে বাসর। মুহূর্তেই বিভৎস এক চিৎকার দিয়ে ছিটকে দূরে সরে গেল সৌধ। সুহাসকে বলল, বিশ্বাসঘাতক বেঈমানটাকে চোখের সামনে থেকে নিয়ে যা। আর এক মুহূর্তও যদিও আমার সামনে থাকে প্রাণ নিয়ে বেরুতে পারবে না। কথাটা বলেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল সৌধ, দৃষ্টি মেঝেতে স্থির। নিধিও আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে গেল। তার পেছনে গেল সুহাস। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সৌধর কাছে তানজিম চৌধুরী এলেন। ছেলের কাঁধে হাত রেখে কিছু বলতে উদ্যত হতেই সৌধ মায়ের হাত ছাড়িয়ে হঠাৎ দৌড় দিল। সিঁড়ি বেয়ে ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজার বাইরে চলে গেল ছেলেটা। তানজিম চৌধুরী চিৎকার করে কাঁদতে কাঁদতে ছেলের পেছনে ছুটলেন। ছুটল আয়াজও। ভেতর ঘর থেকে নামি, সিমরান সহ সবাই বেরিয়ে এলো। সদর দরজার বাইরে বেরুতেই দেখতে পেল নিধি গাড়িতে উঠতে নিচ্ছিল। এমন সময় সৌধ গাড়ির ডোর টেনে ধরল। বড় বড় করে শ্বাস নিতে নিতে বলল, আল্লাহর কসম তোকে আমি ক্ষমা করব না। নিধি স্তব্ধ মুখে দাঁড়িয়ে। সুহাস সৌধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আয়াজ পিছন থেকে টেনে ধরেছে। তবু সৌধ টলছে না। নিধি ফের গাড়িতে উঠতে নিলে সৌধ ওর আঁচল টেনে ধরল। বলল, তুই আমার গভীর ভালোবাসা দেখেছিস, ঘৃণা দেখিসনি। এ পর্যায়ে হুহু করে কেঁদে ফেলল নিধি। বলল, সৌধ আমাকে ক্ষমা কর তুই। নিধির কান্নায় আরো ক্ষেপে গেল সৌধ। বুকের বাপাশে চেপে ধরে বলল, আমার ভালোবাসায় অন্য কারো অধিকার, আমার অধিকারে অন্য কারো আধিপত্য। কোসমরে মরে গেলেও ক্ষমা পাবি না। তোর মতো ছলনাময়ীর জায়গা এই বুকেও আর হবে না। কথাগুলো বলে সরে আসতে নিয়েও আসল না। নিধির একদম পেছনে ঘেঁষে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে গা থমথমে কণ্ঠে বলল, তোর স্বামীকে যেন আমার ত্রিসীমানায়ও কখনো না দেখি। যদি ভুলেও কোনোদিন দেখিরে জীবন বাজি রেখে বলছি, ও আর প্রাণ নিয়ে তোর কাছে ফিরবে না। যে অধিকারে ও তোর কাছে যায় আজন্মের মতো শেষ করে দিব সেই অধিকার। যে পরিচয় আজ তুই আমাকে খুনো করে গেলি চিরতরে খুনো হয়ে যাবে সেই পরিচয়। প্রিয় মানুষের মৃত্যু শোকও একসময় কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু চোখের সামনে তাকে অন্য কারো হয়ে যাওয়ার শোক কাটানো অসম্ভব। এই শোক এতটাই দৃঢ় যে আজন্মকাল থেকে যায়। প্রকৃতির নিয়মে মানুষ হারালে হৃদয় ব্যথিত হয় ঠিকই, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে মানুষ হারালে তা হয় দুর্বিষহ যন্ত্রণার। কেটে গেছে 3 রাত 3 দিন। স্বাভাবিক হতে পারেনি সৌধ। তীব্র আঘাতে হুঁশ হারিয়ে অর্পণ স্যারকে যে আঘাত করেছিল তারা 3 বন্ধু, সে আঘাত সেরে গেছে অনেকটাই। সময়ের স্রোতে একদিন পুরোপুরি সেরে যাবে। কিন্তু হুঁশে থেকে নিধি যে আঘাত সৌধকে করেছে, এ আঘাত কি কোনোদিন সেরে উঠবে? কিছুটা মলিন হলেও সেরে উঠবে না কোনোদিন। রাতগুলো কাটছে নির্ঘুম। সৌধকে সামলানো মুশকিল খুব। পরিবারের সদস্যরা এ ব্যাপারে একেবারেই অপারগ। সুজা চৌধুরীর ভরসা ছোট ভাই অর্থাৎ সৌধর ছোট চাচা, যাকে খুব মানে সৌধ। বলা যায় তার প্রথম বেস্ট ফ্রেন্ড ছোট চাচা শুল্য চৌধুরী। ভাতিজার কঠিন সময়টা অনুভব করতে পারছে শুল্য। তারা উভয়ই প্রিয়তমা হারানোর শোক পেয়েছে। পার্থক্য এটুকুই, সে প্রিয়তমার মৃত্যু শোক পেয়েছিল আর সৌধ প্রিয়তমা অন্য কারো হয়ে যাওয়ার শোক পেয়েছে। নিজের ব্যথার চেয়েও ভাতিজার ব্যথা তীব্র। দিন শেষে সে দীর্ঘশ্বাস ফেলে স্বস্তি পেলেও সৌধ পাবে না। তাদের সবাইকে বেশ কঠিন সময় পার করতে হবে এবার। সামলাতে হবে সৌধকে। সুহাস আর আয়াজ নিজেদের বাড়িতে ফিরে যায়নি। গতকাল নামি আর সিমরান চলে গেছে। যদিও তার ইচ্ছে ছিল না। সুহাস, নামি আর উদয়িনী তিনজনের চাপেই মেয়েটা যেতে বাধ্য হয়েছে। নামি গেছে তার বাসায় আর সিমরান মায়ের সঙ্গে নিজ বাড়িতে।
উদয়নী এতটা জোর করত না মেয়েকে, কিন্তু তার মেজাজ চটে গেছে সৌধ নিধিকে ভালোবাসত শুনে। যার কাছে নিজের মেয়েকে দিতে চেয়েছিল, যাকে মেয়ে জামাই করতে তীব্র আগ্রহী ছিল, সে অন্য মেয়ের প্রতি আসক্ত। মেনে নিতে পারেনি উদয়নী। যদিও সৌধর জীবনে এখন নিধি আর আসবে না, নিশ্চিত, তবু সৌধর মনের ঘরে অন্য নারীর বাস ছিল, এখনো আছে। তাই তো এভাবে ভেঙে পড়েছে ছেলেটা। ঠিক এখানেই ঘোর আপত্তি জানিয়েছে উদয়নের মন। নিজ জীবন থেকে পাওয়া শিক্ষা থেকেই নিজের বিশেষ মনোবাঞ্ছা থেকে বেরিয়ে এসেছে। সৌধর মায়ের মনের ভাবনা জানে উদয়নী। যা সব ঘটে গেল, এরপর কি হতে পারে, চৌধুরী পরিবার কি সিদ্ধান্ত নিতে পারে, তার তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা ঠিক টের পাচ্ছে। তাই ভয় পেয়েই যত দ্রুত সম্ভব মেয়েকে নিয়ে চলে এসেছে। কারণ যে ভুলটা সে করেছে, একই ভুল তার মেয়েকে করতে দেবে না। যদিও তার বিশ্বাস সিমরান নিজেও আগ্রহী হবে না এসবে। অন্য নারীর প্রতি আসক্ত পুরুষের প্রতি লোভ করে জীবন, যৌবন সবটা ধ্বংস করে দিয়েছে উদয়নী। একই ভুল আর মেয়ের জীবনে করতে চায় না। অন্য নারীর প্রতি আসক্ত ছেলেকে নিজের মেয়ের জন্য মরে গেলেও বাছাই করবে না। এতদিন পছন্দ করত, মনে মনে আশা রেখেছিল, কারণ এতদিন জানত না সৌধ নিধির প্রতি ভয়ানক ভাবে দুর্বল। গত 3 রাতের মতো চতুর্থ রাতটাও নির্ঘুম। সৌধর সঙ্গে জেগে আছে আয়াজ আর সুহাসও। সৌধ তার বিছানার মাঝ বরাবর শটান হয়ে শুয়ে একধানে তাকিয়ে আছে চরকির মতো ঘুরতে থাকা ফ্যানটার দিকে। ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে ছেলেটা। জীবনটাও তো ঠিক চরকির মতোই। আজ তুমি যাকে যতটা দেবে, কাল সে তোমাকে ততটাই ফেরত দেবে। আকস্মিক চোখ বুজে ফেলল সৌধ। ঘন ঘন নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, আমি তাকে এক বিন্দু কষ্টও ফেরত দিতে চাই না, শুধু চাই ও সুখী হোক, সুখে থাকুক। কারণ আমি ওকে ক্ষমা করতে চাই না। ও যতদিন সুখে থাকবে আমি ঠিক ততদিনই ওকে ক্ষমা করতে পারবো না। ওর সুখটা মৃত্যুর আগ পর্যন্ত থাকুক। আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি ওর সুখের গল্প শুনে। আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় একটিবার বলতে পারি, নিধি, আমি তোকে ক্ষমা করিনি। রাত গভীর হয়নি, সবে 10টা বাজে। আয়াজ আর সুহাস কমেডি মুভি দেখার প্ল্যান করছে, যাতে সৌধর বুক একটু হালকা হয়। তাদের এই প্রচেষ্টা বুঝতে পারে সৌধ। তাচ্ছিল্য ভরে একটুখানি হাসে। ওর ব্যথা কি আর ওরা বুঝে? যে পুরুষের বুকের ভেতরে বাস করা নারী প্রতি রাতে অন্য পুরুষের বুকে ঘুমায়, সে পুরুষ জানে জীবন কত নৃশংস, নিয়তি কত বড় বেইমান, নারী কি ভয়াবহ ছলনাময়ী। সহসা ওঠে বসল সৌধ। বিড়বিড় করে বলল কিছু কথা। সুহাস, আয়াজ কান সজাগ করে শুনে নিল সবটাই। ও যদি ক্লাস 9 বা ইন্টার পড়ুয়া মেয়ে হতো, তাহলে নিজের মনকে বুঝো দিতে পারতাম। মনের দিকে যদি দুর্বল প্রকৃতির মেয়ে হতো, তবু মেনে নিতাম। যদি আল্লাহ প্রদত্ত কোনো অসুখ করে ও মারা যেত, তবু মনটাকে সান্ত্বনা দিতাম। 26 বছর বয়সী একটি মেয়ে, খুব শীঘ্রই পরিপূর্ণ ডক্টর পেশায় নিয়োজিত হবে। সে কি করে পারল এমন একটি ঘটনা ঘটাতে? কি করে পারল? শেষে চিৎকার করে অঠল সৌধ। সুহাস এসে ধরল ওকে। আয়াজ ভীত স্বরে বলল, ছোট কাকুকে ডাকবো? সৌধ তোরাক করে ওঠে দাঁড়ালো। বদ্ধ উন্মাদের মতো সুহাসের থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে গেল ঘরের বাইরে। পেছনে পেছনে সুহাস আর আয়াজও ছুটে গেল। সুহাস ভেবেছিল সৌধ বাড়ির বাইরে চলে যাবে, কিন্তু না, সে তার মায়ের ঘরের সামনে গিয়ে ডাকতে শুরু করল, আম্মা, আম্মা, দরজা খোলো, আম্মা। সৌধর কণ্ঠে বড্ড তাড়াহুড়ো, যা থেকেই টের পাওয়া যায় মানুষটার বুকের ভেতর কতখানি অশান্তি বিরাজ করছে। সুহাস, আয়াজ চিন্তান্বিত ভঙ্গিতে সৌধর পেছনে দাঁড়িয়ে। ওদের শরীরে ঘাম ছেড়ে দিয়েছে বন্ধুর করুণ দশা দেখে। তানজিম চৌধুরী আধঘুমে ছিলেন, ছেলের এক ডাকেই ধরফরিয়ে উঠেছেন তিনি। এরপর দ্রুত পায়ে এসে দরজা খুলেই ভীত স্বরে বললেন, কি হইছে আবা? সৌধ কিছুটা শান্ত হলো। ধীর পায়ে ঘরে ঢুকে অসহায় ভঙ্গিতে মায়ের দিকে তাকালো। বলল, আমি কি খুব বেশি বড় হয়ে গেছি আম্মা? চোখ ছলছল করছিল তানজিমের। হঠাৎ অশ্রু ছেড়ে দিয়ে হাত বাড়িয়ে সৌধর গাল স্পর্শ করলেন। বললেন, এই কথা বলো কেন আব্বা? মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয়? সৌধর মুখে দেখা দিল একটুখানি হাসির আভাস। পেছনে থেকে সুহাস, আয়াজ এগিয়ে এসে বলল, সৌধ, রুমে চল। আঙ্কেলের ঘুম ভেঙে যাবে। ভাঙবে না, আবা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে।
বন্ধুকে উত্তর দিয়েই মাকে নিঃসংকোচে বলল, আমি যদি আজ তোমাদের সাথে ঘুমাই অন্যায় হবে আম্মা। আকস্মিক ছেলেকে জাপটে ধরলেন তানজিম চৌধুরী। সন্তানের ব্যথা মায়ের চেয়ে কে বেশি বুঝে। যে ছেলেটা ক্লাস 6-এ ওঠার পরই বাবা মায়ের সাথে ঘুমাতে লজ্জা পেত, যার ব্যক্তিত্বে আঘাত করত বাবা মায়ের মাঝখানে ঘুমাতে, আজ সে নিজে থেকেই বাবা মায়ের কাছে থাকতে চাচ্ছে। মায়ের সম্মতি পেয়ে পেছনে তাকালো সৌধ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা সুহাস আয়াজকে বলল, তোরা কি হাসবি? সুহাস তৎক্ষণাৎ মাথা দুদিকে নাড়াল, না না, একদম হাসবে না। আয়াজ স্তব্ধ মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, না, না হাসব কেন? তোর আম্মা তোর আব্বা একশবার ঘুমাবি তাদের সাথে। আমরা হাসার কে? হু আর উই? আয়াজের প্রতিক্রিয়া দেখে সৌধর চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। আয়াজ মুহূর্তেই মাথা ঝাঁকানো থামিয়ে বোকা বোকা হাসতে লাগলো। সৌধ ওর থেকে দৃষ্টি সরিয়ে সুহাসের দিকে তাকিয়ে বলল, বুয়া, ওরা চলে গেল। তানজিম চৌধুরী ছেলের জন্য বালিশ বের করে বিশাল বিছানার মাঝ বরাবর রাখল। গুটিসুটি মেরে শুয়ে পড়ল সৌধ। তানজিম চৌধুরী ছেলের পাশে শুয়ে বললেন, সকালবেলা তোর আব্বা দেখে অনেক খুশি হবে। ঈষৎ হাসল সৌধ। চোখজোড়া বন্ধ করে হাফ নিঃশ্বাস ছাড়ল। এরপর হাত বাড়িয়ে মায়ের একটা হাত টেনে নিজের মাথায় রেখে বলল, হাত সরাবা না। বুক ভেঙে কান্না এলো তানজিম চৌধুরীর। সারারাত সে আর ঘুমাতে পারল না। সৌধ যে ঘুমায়নি টের পেল ওর চোখের কার্নিশ ঘেঁষে পড়া এক ফোঁটা অশ্রু কণা দেখে, যা তার বুকের ভেতরটা তীরের ফলার মতো আঘাত করল। কখনো সে সৌধর মাথায় হাত বুলিয়ে দিল, কখনো বা বুকে। মা মাথায় হাত বুলানোর পাশাপাশি বুকেও হাত বুলাচ্ছে। কিঞ্চিত আরাম পেল সৌধ। একসময় চোখ বোঝা অবস্থাতেই বুকে রাখা মায়ের হাতের ওপর দৃঢ়ভাবে নিজের হাতের তালু রেখে চাপ দিয়ে বলল, এখানে ব্যথা করছে বুঝতে পারলে কি করে আম্মা? মায়েরা সব বুঝতে পারে। উত্তর দিয়েই ছেলেকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে অঠল তানজিম চৌধুরী। কাঁদল সৌধ। তার কান্না শব্দহীন, অথচ ব্যথা কি ভীষণ গভীর। কেটে গেছে 4 রাত, পঞ্চম রাতটাও নির্ঘুম। সুহাস ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবে কাটতে থাকলে সৌধকে বাঁচানো সম্ভব হবে না। নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে ছেলেটা কি একটা ঘরে আছে, কিভাবে বের করবে এখান থেকে মাথা কাজ করছে না। হঠাৎ আয়াজ বলল, দোস্ত আর মাত্র 3 দিন ছুটি আছে, চল সৌধকে নিয়ে দুদিনের জন্য কক্সবাজার চলে যাই। খোলা আকাশের নিচে, সমুদ্র পাড়ে নির্ঘুম কাটালে আর যাই হোক বদ্ধ ঘরের মতো যন্ত্রণা হবে না। আয়াজের কথাটা মনে ধরল সুহাসের। সুজা আঙ্কেলকে কল করে অনুমতি নিয়ে সৌধকে জানালো তারা আগামীকাল কক্সবাজার যাবে। এ কথা শুনে হঠাৎ সৌধ বলল, বারে যাবি? সুহাস চোখ মুখ কুঁচকে বলল, ওয়ার। গতকাল থেকেই সিগারেট চাচ্ছিল সৌধ। প্রথমে দিতে না চাইলেও আজ সকালে এনে দিয়েছে। তাকে সঙ্গ দিয়ে নিজেরাও 1-2টা খেয়েছে। ভেবেছিল সিগারেট অবধি সীমাবদ্ধ থাকবে সৌধ, কিন্তু এখন তো ব্যাপারটা বাড়াবাড়ি মাত্রায় চলে যাচ্ছে। যদিও সৌধর জন্য এটা ব্যাপার না। সৌধর বড় ভাইয়ের বন্ধুর নিজস্ব বার আছে, তবু তাদের তো একটা ইমেজ আছে। প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল সুহাস আয়াজ। এখন যা অবস্থা তাতে সৌধর মতের বিরুদ্ধে যাওয়া মানে বিপদ ডেকে আনা, কিন্তু সে তো বিবাহিত। নামি যে ধরনের মেয়ে যদি একবার ভুলক্রমেও এসব কানে যায় রক্ষা থাকবে না। এমনিতেই কদিন ধরে মেয়েটাকে সময় দিতে পারছে না, না দেখা না ঠিকভাবে কথা। এর ওপর যদি শুনে বন্ধু নিয়ে বাড়ি গেছে সে, নিশ্চিত গলা কাটবে, নয়তো বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেবে। এই মেয়ের নীতি, রাগ, জেদ সম্পর্কে এতদিনে খুব ভালো করেই জানা হয়ে গেছে। এদিকে আয়াজও অসহায় বদনে দাঁড়িয়ে ছলছল নয়নে তাকিয়ে আছে বন্ধুর মুখের দিকে। বন্ধুর বিরহে আজ যদি তারা দুজন বাড়ে যায় তাদের বিরহ আসন্ন নিশ্চিত। সৌধবারে যাবি প্রশ্নটা করেই ঝটপট তৈরি হয়ে নিয়েছে। এরপর একটা সিগারেট ধরিয়ে বেকুনিতে যেতে যেতে আদেশ করে গেছে তৈরি হতে। বুক ধুকপুক নিয়ে তৈরি হয়ে নিল সুহাস আয়াজ। আত্মাটা হাতের মুঠোয় নিয়েই বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে। নেশায় অভ্যস্ত না সৌধ বা সুহাস আয়াজ। আজই প্রথম বারে এসেছে তারা, চারপাশে চাকচিক্যময় লাইটিং। পরিচিত অনেক ভাই বন্ধুরাও রয়েছে। ওদের তিনজনকে দেখে তারা ভূত দেখার মতোই তাকিয়ে আছে। বিগ বস ক্লাবের 3 পার্টনার বারে এসেছে।
বিষয়টা হজম হচ্ছিল না অনেকেরই। এরই মধ্যে সুন্দরী ডান্সারের রঙ্গলীলা শুরু হয়ে গেল। সৌধর অবশ্য এসবে হুঁশ নেই। সে জীবনে প্রথমবারের মতো রেড ওয়াইন গলায় ঢালল। চোখ মুখ কুঁচকে মাথা নিচু করে ফেলল মুহূর্তেই। সুহাস আয়াজ ভোগ গিলে বলল, খুব বাজে না রে, ফেলে দেইস কি দুর্গন্ধ। ও থু। কিছুক্ষণ পর মাথা তুলল সৌধ। মিটিমিটি হাসতে হাসতে বলল, এই দুর্গন্ধই তো চাই, যাতে ভেতরে থাকা আগুনো পোকাটা এই গন্ধে পালিয়ে যায়। কথাটা বলেই একের পর এক গ্লাস শেষ করতে লাগলো সৌধ। সুহাস ওর হাত টেনে ধরে আকুতি স্বরে বলল, দোস্ত আর না। সৌধ চোখ গরম করে তাকালো। সুহাস ফের বলল, দোস্ত চল বাড়ি যাই, নামি কল করছে। যদি টের পায় আমরা কথায় সর্বনাশ হয়ে যাবে। এ পর্যায়ে ভ্রু কুঁচকে ফেলল সৌধ। ধরে রাখা রেড ওয়াইনের গ্লাসটা টেবিলে রেখে সুহাসের দিকে তাকালো তীক্ষ্ণভাবে। বলল, নামিকে কল কর। চমকে অঠল সুহাস বলল, ভাই গর্দান যাবে আমার। কিচ্ছু হবে না। ফোন করে বলবি ব্যাগপত্র গুছিয়ে নিতে, আমরা হানিমুন যাব। ওয়ার। চিৎকার দিয়ে অঠল সুহাস আয়াজ হতভম্ব। সৌধ মিটিমিটি হাসতে হাসতে বলল, বলদ, কক্সবাজার যেতে চাইলি তখন, তাই বলছি হয়ে যাক হানিমুন। তুই আর নামি, আয়াজ আর ফারাহ, আর তোদের চারজনের সাথে আমি। তাহলে কি হলো আমরা না? হঠাৎ কাশতে শুরু করলো সুহাস। একটুক্ষণ কেশে নিয়ে বলল, তাই বল। পরক্ষণেই আবার চেঁচিয়ে ওঠল, আয়াজ ফারাহ কি করে যাবে? ওদের তো বিয়েই হয়নি। হবে আগামীকাল। সৌধর কথা শুনে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো ওদের। আয়াজ ধরা গলায় বলল, ও মনে হয় পাগল হয়ে গেছে রে। আমার ইমোশন নিয়ে মজা নিচ্ছে। ধুরোর শালা ওর নেশা হয়ে গেছে। সুহাস কথাটা বলেই ঢুলতে থাকা সৌধকে জাপটে ধরল। বলল, দোস্ত তোর নেশা হয়ে গেছে, বাড়ি চল। নেশা হলেও তাল ঠিক আছে। সুহাসের কানে কানে বলল সৌধ। সুহাস বলল, ওঠ বাড়ি যাব। সৌধ হঠাৎ নিশ্চুপ হয়ে গেল। সামনে যে মেয়েটি ডান্স করছে তার দিকে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আঙুল তুলে সুহাসকে দেখিয়ে বলল, সুহাস দেখ ওই মেয়েটা বার ডান্সার, সবাই ওকে ঘৃণার চোখে দেখে। তুই আর আয়াজও দেখছিস। কিন্তু আমি দেখছি না। কেন জানিস, ও নর্তকী হলেও বেইমান না। ঘুম পাগলি মেয়েটা হঠাৎ ঘুম বিমুখ হয়ে পড়েছে। রাত যত বাড়ে বুকের বাপাসের চিনচিনে ব্যথাটুকু ততই তীব্র হয়। বক্ষস্থল জুড়ে আশ্চর্যজনক এক অশান্তি বইতে থাকে সর্বক্ষণ। যে অশান্তি তাকে না ঘুমোতে দেয় আর না প্রত্যাহিক জীবনের কোনো কাজে মন বসাতে দেয়। মন কেবল ক্ষণে ক্ষণে ডুকরে ওঠে, দীর্ঘশ্বাস ফেলে একটি আফসোসে। কিশোরী বয়স থেকে যে মানুষটিতে সে মত্ত, ওই মানুষটি গত 5 বছর যাবৎ মত্ত ছিল অন্য নারীতে। বুকটা হাহাকার করে ওঠে একটি কথাই ভেবে, সে ওই মানুষটির প্রথম ভালোবাসা, প্রথম স্পর্শ হতে পারল না, প্রথম প্রেম, প্রথম ভালোবাসার গভীরতা সে খুব ভালো করেই অনুভব করতে পারে, কারণ ওই মানুষটির প্রতি তার যে প্রেম, ভালোবাসার অনুভূতি সবটাই প্রথম। দুহাতে মাথা চেপে ধরে ওঠে বসে সিমরান বিছানা থেকে ধীরে সুস্থে নেমে দাঁড়ায়। ঠিকঠাক ঘুম না হওয়াতে শরীরটা কেমন নুয়ে পড়ছে, মাথা ঝিমঝিম করে খুব। হঠাৎ হৃদয়ে গভীরে একটি কথা ছলকে ওঠে সিমরানের। কথায় যেন সে পড়েছিল, কারো প্রথম প্রেম হওয়াটা গর্বের না হলেও শেষ প্রেম হওয়া গর্বের। এছাড়া সেদিন রাতে নিধি আপুও তাকে কত কি বোঝালো। সৌধ ভাইয়ের আগে তো সেই জানতে পেরেছিল নিধি আপু বিবাহিত। তার হাজবেন্ড ডক্টর অর্পণ শিকদার। নিধি তাকে তার বিয়ের সব কাহিনী বলেছিল সেদিন। জানিয়েছিল সৌধর অনেক কথাও। অনুরোধ করেছিল, সিনু তুই আমাকে কথা দে কোনো পরিস্থিতিতেই সৌধর থেকে মুখ ফিরাবি না। ও এখন আবেগে ভাসছে ঠিক, কিন্তু যেদিন বাস্তবতা বুঝবে আর তোর ভালোবাসার গভীরতা টের পাবে সেদিন ঠিক তোকে আপন করে নেবে। সিমরান ভয় পায় সেই কথা শুনে। বিষয়টা অসম্ভব লাগে। নিধি তার দুগালে হাত রেখে তখন বলে, শোন, আমরা যদি মোনাজাতে চেয়েও কাউকে না পাই তাহলে বুঝতে হবে আমাদেরও কেউ মোনাজাতে চাচ্ছে। যার প্রার্থনা আরো বেশি গভীর আর বেশি জোরালো। দেখ না সৌধ আমাকে কত চাইলো, পেল কি? পেল না। কেন পেল না এর সঠিক উত্তরটাই আমি খুঁজছিলাম। আজ পেয়েও গেলাম। কারণ সৌধ আমাকে যেভাবে চায় তার চেয়েও বেশি গভীরভাবে তুই সৌধকে চাস। আই বিলিভ দ্যাট অবুঝ বয়সের প্রেমে বেশি গভীরতা থাকে।
তুই যে বয়স থেকে সৌধকে ভালোবাসিস ও বয়সে ভালোবাসা ছাড়া, মুগ্ধতা ছাড়া আর কোনো স্বার্থ নেই। নিধি আপুর সে কথা শুনে চোখের পলক ফেলতে ভুলে যায় সিমরান। অবাক কণ্ঠে বলে, সৌধ ভাই যে তোমাকে ভালোবাসে এটাই কি স্বার্থ আপু? জোরপূর্বক হাসে নিধি। উত্তর দেয়, বোকা মেয়ে, ওর ভালোবাসায় স্বার্থ আছে বলছি না, কিন্তু তোর ভালোবাসায়ও স্বার্থ নেই। সিমরান থমকানো কণ্ঠে বলল, সৌধ ভাই কেন পেল না তোমাকে? স্মিত হেসে নিধি জবাব দিল, তুই পাবি বলে। যার জন্য যেটা মঙ্গলদায়ক সৃষ্টিকর্তা তাকে সেটাই দেয় রেসিনু বুড়ি। বেলা করে ঘুমানো মেয়েটা যে ইদানিং সাত সকালে ওঠে পড়ে খেয়াল করেছে উদয়নি। আজও ভোরবেলা ওঠে সিমরান, হাঁসফাঁস চিত্তে পড়ার টেবিলে বসে বইয়ের পাতা উল্টায়, দুটো কফি করে এনে দরজার সামনে উপস্থিত হয় উদয়নি, মিষ্টি হেসে এগুতে এগুতে বলে, আম্মুজান আজও জলদি উঠেছে দেখি। ঘাড় ঘুরিয়ে একবার তাকায় সিমরান, ঈষৎ হেসে মুখ ফিরিয়ে বইয়ের পাতায় চোখ রাখে। ইদানিং আম্মুকে ভীষণ শান্ত আর স্নিগ্ধ লাগে সিমরানের কাছে। অদ্ভুত একটা পরিবর্তন হয়েছে তার আম্মুর, আব্বুর মাঝেও পরিবর্তন লক্ষ্য করেছে। সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি হচ্ছে তার আব্বু, আম্মুকে এখন একসঙ্গে বসে থাকতে দেখা যায়, গল্প করতে দেখা যায় এবং রাতে তারা এক ঘরে একই বিছানাতে ঘুমায়। ঠিক আগের মতন স্বাভাবিক। ভালোবাসা না থাকলেও তাদের মধ্যে যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল সেটি যেন ফিরে এসেছে আবার। সিমরানের ক্ষুদ্র মস্তিষ্ক ঠিক বুঝতে পারে এটি সম্ভব হয়েছে আম্মুর কারণেই। একটা মেয়ে চাইলে আসলে সবই সম্ভব। বিশেষ করে একজন সভ্য পুরুষকে সঠিক পথে আনা কঠিন কিছু নয়, একটু সম্মান, যত্ন, ভালোবাসা এবং সততা পেলে পুরুষ মানুষ বশ মানতে বাধ্য। সোহান খন্দকার ভীষণ ঠান্ডা প্রকৃতির মানুষ। বাড়িয়ে গরম হওয়ার ব্যাপারটা তার ব্যক্তিত্বে নেই। তার মধ্যেকার বিশেষ গুণটি হল, সে মানুষকে ক্ষমা করতে পারে। বিশেষ করে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া, নিজের ভুল বুঝতে পারা মানুষগুলোকে সে পছন্দ করে। এরা প্রকৃত অর্থেই ক্ষমা পাওয়ার যোগ্য। জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে তা হয়তো ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু যা কিছু রয়ে গেছে তা ধরে রাখা সম্ভব। সোহান খন্দকার হয়তো এ কারণেই ঘরে মন দিয়েছে। তার মন নরম করেছে উদয়নির মাঝেকার আমূল পরিবর্তন। নানা রকম ভাবনা, কল্পনা, জল্পনা করে গোপনে হাফ নিঃশ্বাস ছাড়ে সিমরান। উদয়নি তার পাশে চেয়ার টেনে বসে কফি এগিয়ে দেয়। বলে, শরীর তো ভীষণ দুর্বল। ঠিকঠাক খাবার না খেলে, ঘুম না হলে অসুস্থ হয়ে পড়বে তো। মেয়ের শরীরের দিকে তাকিয়ে চোখ লক্ষ্য করে কথাগুলো বলল উদয়নি। সিমরান ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে কফির মগ হাতে নিল। এক চুমুক দিয়ে বলল, কিছু হবে না। আব্বু উঠেছে। হ্যাঁ, তুমি অন্য প্রসঙ্গ টেনো না। কি নিয়ে ডিপ্রেশনে ভুগছো সেটা শেয়ার করো। আকস্মিক স্তব্ধ হয়ে গেল সিমরান, তার ব্যস্ত আম্মু মেয়ের দিকে খেয়াল করেছে তাহলে। একটুখানি হাসে সিমরান। বলে, ছুটি তো শেষ। যাচ্ছ না কেন? ছুটি বাড়িয়েছি। কেন? ভালো লাগে না আর? হাঁপিয়ে উঠেছি খুব, ভাবছি রিটায়ার্ড করে নিব। সে কি? আর তো কটা বছর সময়ের আগে রিটায়ার নিতে পারবে। উপযুক্ত কারণ দেখালে পারবো। কি দেখাবে? আমি অসুস্থ। আজকে অঠল সিমরান। বলল, মিথ্যা বলবে? জীবনে প্রচুর মিথ্যা বলেছি। এবার সত্যি বলেই নিব। মন খারাপ হয়ে গেল সিমরানের। বলল, সামান্য অসুখে রিটায়ার নেওয়া যায়? সিমরান জানে বয়সের কারণে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে উদয়নির। তাই বলল কথাটা। উদয়নি মৃদু হেসে বলল, যায়। মেয়ের সাথে কথোপকথনের এ পর্যায়ে সুহাসের কল পেল উদয়নি। রিসিভ করতেই জানতে পারল, আজ তারা তিন বন্ধু কক্সবাজার যাচ্ছে। সঙ্গে নামিও যাবে। আয়াজের যে মেয়েটার সাথে রিলেশন চলছে সে মেয়েটার সাথে আজই বিয়ে করার পরিকল্পনা করছে আয়াজ। পরিকল্পনা অনুযায়ী সব হলে আয়াজের বউও যাবে। এ পর্যন্ত কথা বলেই ফোন কেটে দিল সুহাস। গোপনে হাফ নিঃশ্বাস ছাড়ল উদয়নি। ছেলের সাথে তার দূরত্বই রয়ে গেল, আর কমল না। যতটুকু সম্পর্ক ততটুকু বোধ হয় দায় পড়ে। প্রয়োজন ব্যতীত কথা বলে না ছেলেটা। মায়ের প্রতি ছেলের ভালোবাসা কতটুকু ক্ষীণ হয়েছে 4 বছরে ভাবলেই বুক কাঁপে উদয়নির। সিমরান বেশ কিছুক্ষণ উসখুস করে হঠাৎ বলল, ভাইয়া কক্সবাজার যাবে? সৌধ ভাইও? উদয়নি মাথা নাড়াল। সিমরান হঠাৎ আকুল স্বরে বলে ওঠল, আমিও যাব আম্মু। উদয়নি ভ্রু কুঁচকে ফেলল।
বলল, কি সব বলো? ভাই ভাবি আর তার বন্ধুরা যাচ্ছে। ওখানে গিয়ে তুমি কি করবে? মন খারাপ হয়ে গেল সিমরানের। সব আকুলতা নিভিয়ে কফির মগে চুমুক দিল। বুঝতে পারল সত্যি ঝকের বসে আম্মুর কাছে এমন একটি আবদার করা উচিত হয়নি। সকাল হতে না হতেই নজরুল মিয়ার বাসায় সুজা এমপির ছোট ছেলের আগমন। নজরুল মিয়া সম্পর্কে ফারার দুলাভাই, প্রাইমারি স্কুলের মাস্টার। লোকটাকে প্রথম দেখাতে পছন্দ হয়নি সৌধর। চোখ দুটো দেখে মনে হচ্ছে কঠিন কামাস্ত মানুষ। এই মনে হওয়া নিয়ে একটুও বিব্রত নয় সৌধ। পুরুষ হয়ে নারীর চোখের ভাষা বুঝতে সে অক্ষম হলেও পুরুষের চোখের ভাষা বুঝতে অক্ষম নয়। সৌধর সঙ্গে তার ছোট চাচা আর সুহাস এসেছে। তারা এসেছে আয়াজের বিয়ের প্রস্তাব নিয়ে। নজরুল মিয়ার শুধু চোখ দুটিই সন্দেহজনক নয়, তার ব্যবহারেও প্রকাশ পাচ্ছে অতিভক্তি, যা চোরের লক্ষণ। সে যাই হোক, এসবে যায় আসে না সৌধ বা সুহাসের, তারা মূল কথা বলল। প্রথমে নজরুল মিয়া বুঝতে পারছিলেন না এত বড় ঘরের লোক তার বাসায় কেন। কিছুটা ভয় আর কৌতূহল থেকে সম্মান দেওয়ার পাশাপাশি অতিরিক্ত কথাও বলে ফেলেছে। 5 মাসের গর্ভবতী স্ত্রী আর শালিকাকে খাটিয়ে আপ্যায়নও করেছে। কিন্তু তাদের আসার কারণ জানতে পেরে হঠাৎ দমে গেলেন, যেন আমতা আমতা করে বললেন, ফারাহকে চেনেন আপনারা? ওর কারণেই আসছেন? সৌধ মাথা নাড়ায়। ওর চাচা সুল্ল চৌধুরী বলে, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, আপনাদের অনুমতি পেলে আজই বিয়ে পড়ানো হবে। পরে ধীরে সুস্থে মেয়ে উঠিয়ে দেবেন। ফারার বর্তমান গার্জেন বলতেই নজরুল মিয়া আর তার স্ত্রী। সবাই এ সম্পর্কে জানে। এতিম মেয়েটা বোন আর দুলাভাইয়ের দায়িত্বে আছে। ভালো পাত্র পেলে খুশি মনে বিয়ে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু নজরুল মিয়া খুশি হলেন না, স্বস্তিও পেলেন না, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকলেন। তার এহেন আচরণের মাথা মুন্ডু খুঁজে পেল না কেউই। আগের মতো আর ধৈর্য নেই সৌধর, বর্তমানে তার মাথা খারাপই বলা যায়। তাই নজরুল মিয়ার ইনিনো বিনানো, আমতা আমতা ভাবে প্রচণ্ড বিরক্ত হল। আকস্মিক চোয়াল শক্ত করে কঠিন চোখে তাকালো নজরুল মিয়ার দিকে। নজরুল মিয়া হকচকিয়ে গেলেন। এমপি ছেলে সৌধ, ভয় পাওয়াই স্বাভাবিক। এরা খেপে গেলে তার চাকরি যেতে সময় লাগবে না। এই শহরে থাকাও স্বস্তিদায়ক হবে না, জীবনেরও গ্যারান্টি থাকবে না। রাজনীতির সাথে জড়িত মানুষগুলো কতখানি ভয়ঙ্কর হয় জানে সে, তাই ঢোক গেল। সৌধ তার ভয় পাওয়া বুঝতে পেরে ভয়কে দ্বিগুণ করতে বলল, ফারার বাবা মানেই, অর্থাৎ এ পৃথিবীতে ওর কোনো অরিজিনাল গার্জেনই নেই। তাই আমরা ফারার অনুমতির পর বড়জোর আপনার স্ত্রীর অনুমতি নিতে পারি। এরপরও আপনাকে বলছি, জাস্ট ভদ্রতার খাতিরে এবার আপনিও ভদ্রতার পরিচয় দিন, নয়তো আমরা অভদ্রতার পরিচয় দেব। সুহাস তখন সৌধর গা ঘেঁষে বসে ফিসফিস করল, দোস্ত দুলাভাইকে সুবিধার লাগছে না, নিশ্চিত ভেজাল আছে। ভেজাল আছে তা তো প্রথম পলকেই টের পেয়েছি। জাস্ট ওয়েট, বেশি বুঝলে দুলাভাইয়ের পশ্চাৎরে সে ব্যান্ড বাজিয়ে আয়াজ ফারার বিয়ে দিব। সুহাস মাথা দুলাল একটু। বুঝতে পারল তার প্রিয় বন্ধুটি নিজের ভালোবাসার মানুষ হারিয়ে বন্ধুদের নিয়েও চিন্তায় আছে। সে যে আঘাত পেয়েছে, এই আঘাতের সম্মুখীন যেন তার আর কোনো ঘনিষ্ঠ মানুষ না হয়, সেই প্রচেষ্টা করছে। সত্যি এই ছেলেটার মনে যেমন খাঁটি প্রেম রয়েছে, ঠিক তেমনই রয়েছে বন্ধুত্ব। এমন একজন মানুষকে সৃষ্টিকর্তা এভাবে নিঃস্ব করে দিতে পারে না, যদি করে দেয় তাহলে এর 4 গুণ নিশ্চয় ফেরত দেয়। ইতোপূর্বে ফারার যত বিয়ে এসেছে সব ফিরিয়ে দিয়েছে নজরুল মিয়া। কিন্তু এবার সরাসরি ফিরিয়ে দিতে অক্ষম। কারণ এবার তার সামনে চৌধুরী বাড়ির 2 ছেলে উপস্থিত, যার মধ্যে একজন অর্থাৎ শুল্ল চৌধুরী তুখোড় রাজনীতিবিদ। তাই নানারকম জটিলতা দেখাতে শুরু করলেন। বিয়ে দেবে না এ কথা না করলেন না, সময় চাইলেন। এ মুহূর্তে কেন বিয়ে দিতে পারবেন না তার পিছনে নানা ধরনের যুক্তি দাঁড় করালেন। ফারার বড় বোন ফারজানা দূর থেকে সৌধদের খেয়াল করল, আর স্বামীর কথাবার্তা শুনে বুঝতে পারল তাকেই কিছু একটা করতে হবে। তার পাশে ভয়ে জড়সড় হয়ে ফারাহ দাঁড়িয়েছিল। ফারাহকে টেনে ভিতর ঘরে নিয়ে গিয়ে সে শুধাল, তুই বিয়েটা করতে চাস? সহসা হুহু করে কেঁদে ফেলল ফারাহ। বোনকে জড়িয়ে ধরে বলল, আমি আয়াজকে খুব ভালোবাসি আপা। আর ভালোবাসি বলেই বিয়েটা করতে চাই না। ও খুব ভালো আপা, ভেরি অনেস্ট। কিন্তু আমি ভালো নই, অনেস্ট নই। আমি কলঙ্কিত।
শেষ শব্দটা চোখ মুখ খিচে বলল ফারাহ। বনের যন্ত্রণার গল্প জানে ফারজানা। একই যন্ত্রণায় সেও ভুগছে বহুদিন, বুক যেন ফেটে গেল তার। এতিমদের জন্য দুনিয়া কত কঠিন তারা দুবন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই তো সেদিন নিজের মেয়ের মুখ চেয়ে সুইসাইড করতে পারেনি ফারজানা। সদ্য জন্ম দেওয়া শিশু সন্তানটির মুখ চেয়ে দাঁতে দাঁত চেপে নরপশু স্বামীর ঘর করে যাচ্ছে বছরের পর বছর। একজন মা সন্তানের সুখে নরক জীবন কাটাতেও দ্বিধা করে না। ফারজানা সেই মা যে নিজের দুশ্চরিত্র স্বামীর সংসার করছে শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে। আজ থেকে ঠিক 4.5 বছর আগের ঘটনা। ফারজানার সিজার হয়েছে দুদিন। দুরাত বোনের কাছে হসপিটালে কাটিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়ে ফারাহ আরও দুদিন থাকতে হবে। তাই দুলাভাই তাকে বাসায় গিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে আসতে বলে। এর মধ্যে ঘুম আর গোসলটাও সারতে বলে। ফারজানার শাশুড়ি দুপুরে খাবার দাবার নিয়ে আসবেন। তাই রান্না না করলেও চলবে। বোন এবং দুলাভাইয়ের কথানুযায়ী ফারাহ রাজি হয়। আর দুলাভাইয়ের সঙ্গে চলে যায় বাসায়। শরীর অতিরিক্ত দুর্বল থাকায় গোসল সেরে বিছানায় গা মেলে দিতেই ঘুমিয়ে পড়ে। ছোটবেলা থেকেই সে ভীষণ ঘুমকাতুরে। একবার গভীর ঘুমে তলিয়ে গেলে সেই ঘুম ভাঙানো খুব কঠিন। ঠিক এই সুযোগটাই নেয় তার দুলাভাই। নজরুল মিয়া নিজেও জানতেন না নিজের শালিকার সঙ্গে এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলবেন। গোসল করে ছাদে কাপড় মেলে দিয়ে নিজের ঘরে ফিরছিলেন তিনি। আকস্মিক দৃষ্টি পড়ে জানালা ভেদ করে শালিকার দিকে। দুধে আলতা গায়ের বরণ ফারার। অল্প বয়সী হৃষ্টপুষ্ট, আকর্ষণীয় শরীর তার। ওড়নাবিহীন হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের সাথে ওঠানামা করছে বক্ষস্থল। কামিজের গলা বড় হওয়াতে আকর্ষণীয়, নরম বক্ষ বিভাজন স্পষ্ট দেখা যাচ্ছে। যা নজরুল মিয়ার ভেতর সম্ভোগের ইচ্ছে জাগায়। ফারাহের সাথে তার সম্পর্ক ভুলিয়ে দেয় ভেতরের কাম সত্তা। মুহূর্তেই হয়ে ওঠে লোভাতুর জন্তু। বিছানায় ঘুমিয়ে থাকা ফারাহ যেন কাঁচা নরম মাংসের দলা, আর সে খ্যাপাটে কুকুর। এভাবে হামলে পড়ে। দেহ থেকে একে একে সব বস্ত্র হরণ করে, তবু ঘুম ভাঙে না মেয়েটার। সম্পূর্ণ নগ্ন দেহশ্রী যখন পুরুষালী শরীর দ্বারা আবৃত করে ফেলে, নরম ঠোঁটে পুরুষালী ঠোঁটের দৃঢ় স্পর্শ পড়ে, বক্ষস্থলের নরম মাংসপিণ্ডে পড়ে শক্ত হাতের গভীর চাপ, তখনই আচমকা দৃষ্টি বড় করে তাকায় ফারাহ। নিঃশ্বাস ছাড়ার ফাঁকটুকু পায় না মেয়েটা, দৃষ্টি বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয় এতকাল বড় ভাইয়ের চোখে দেখে আসা, সম্মান দেয়া দুলাভাইয়ের কামাস্ত মুখাবয়বে। নিজের বস্ত্রহীন দেহে তাকিয়ে লজ্জায়, ঘৃণায় ছটফটিয়ে ওঠে। কণ্ঠনালী থেকে সুর আসে না, মস্তিষ্ক অসাড়। নজরুল মিয়ার বিকৃত স্পর্শে শরীরে অসহ্য পীড়া শুরু হয়। সেই স্পর্শ চূড়ান্ত মুহূর্তে পৌঁছে গেলে গগনবিদারী চিৎকার দেয় ফারাহ। নজরুল মিয়া যেন সেই চিৎকারে আরো বেশি উন্মাদ হয়ে ওঠে। পুরুষালী শরীরটার সঙ্গে পেরে ওঠে না ফারাহ, বড় বোনের স্বামীর কাছে নিজের কুমারিত্ব হারাতে বাধ্য হয়। আপার কাছে শুনেছিল তার দুলাভাইয়ের একটা কঠিন রোগ আছে, সেই রোগটা কি কোনোদিনও ফারাহকে বলেনি। চোখের সামনে শুধু আপার কষ্ট দেখেছে ফারাহ। তার সুন্দরী আপা বিয়ের পর কেমন অসুন্দরী হয়ে ওঠল। তার মতোই স্বাস্থ্য ছিল আপার, বিয়ের পর সে স্বাস্থ্যেরও অবনতি ঘটল। ফারাহ ভেবেছিল প্রিয়তম স্বামীর অসুস্থতার জন্য আপা খুব চিন্তা করে। সে চিন্তার ফলেই নিজের প্রতি অযত্ন। কিন্তু আজ বুঝতে পারল তার দুলাভাইয়ের সমস্যাটা ঠিক কি। সে যে যৌন বিকারগ্রস্ত। এটা টের পায় তখন যখন দুলাভাইয়ের শরীরী চাহিদা মিটে গেলে আকস্মিক তার পা ধরে ক্ষমা চায়। আর বোঝাতে শুরু করে সে ইচ্ছে করে এই পাপ করেনি, তার ভেতরের কামসত্তা বাধ্য করেছে এটা করতে। যদিও মানসিক, শারীরিক কোনোভাবেই ফারাহ সক্ষম ছিল না এসব শোনার। তবু শুনতে হয়েছিল। দুলাভাই ক্ষমা চেয়ে কান্নাকাটি করে বিদায় নেয়ার পর রক্তাক্ত চাদর গায়ে চেপে বিধ্বংসী কান্নায় ভেঙে পড়ে সে। সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে। এই পৃথিবীতে তার কেউ নেই। বাবা মা মারা যাওয়ার পর বোনের বিয়ে দেয় চাচারা, এরপর বোনের আশ্রয়ে চলে আসে সে। আত্মীয় স্বজনরা এখন আর তেমন যোগাযোগ রাখে না, তার জীবনের শেষ ভরসা ছিল বোন, দুলাভাই। সেই ভরসার মানুষটার মাধ্যমে আজ সে ধক্ষিত। নিজের ওপর ঘৃণায় মূর্ছা ধরে ফারাহ, ফ্যানে ওড়না বেঁধে গলায় ধরবে ঠিক এমন সময়ই মোবাইল ফোন বেজে ওঠে। আপা কল করেছে। নিজেকে আর ধরে রাখতে পারে না। কল রিসিভ করেই হাউমাউ করে কাঁদতে শুরু করে।
আপা ভীতিগ্রস্ত হয়ে পড়ে, জানতে চায় কি হয়েছে। ফারাহ বলতে পারে না, শেষে আপা সান্ত্বনা দেয়, কথায় আমার মেয়ের কান্না থামাবি, তা না করে নিজেই ভা ভা করে কাঁদছিস। কখন আসবি তোরা? বাবু কাঁদছে শুনতে পাচ্ছিস। ফারার কান্নার বেগ বাড়ে। সে না হয় মরে গিয়ে নিজের কলঙ্ক মুছবে, কিন্তু তার আপার কি হবে? চরিত্রহীন স্বামীর সঙ্গে ঘর করবে কি করে তার আপা? আর বাবু, সেও তো চরিত্রহীন বাবা পেল। দিশেহারা হয়ে ওঠে ফারাহ, আত্মহত্যার সিদ্ধান্ত বদলে ফেলে নিমিষেই। নতুন সিদ্ধান্ত নেয়, দুলাভাইয়ের মুখোশ টেনে হিচড়ে বোনের সামনে তুলে ধরবে। হসপিটালে কিছু বলতে না পারলেও বাসায় আসার পর বোনকে সবটা জানায় ফারাহ। সব জেনে ফারজানা বাকরুদ্ধ হয়ে যায়, তার স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত। এ কথা জানতে পারে বিয়ের কয়েক মাস পরেই। অতিরিক্ত পণ্য দেখার ফলে মন, মস্তিষ্ক দুটোই বিকৃত হয়ে গেছে। মানসিকভাবে অসুস্থও হয়ে পড়েছে। একজন স্বাভাবিক পুরুষের আচরণ আর একজন যৌন বিকারগ্রস্তের আচরণে পার্থক্য থাকে অনেক, যা স্ত্রী হিসেবে অনুভব করেছে ফারজানা। কিন্তু এসব তো আর লোকের কাছে বলা যায় না। এগুলোর সমাধান নিজেদেরই খুঁজতে হয়। নজরুল মিয়া ফারজানার কথায় পাত্তা দেয় না। নিজের বিকৃত, বিধ্বস্ত আচরণে প্রতিরাতে যখন ফারজানা অসুস্থ হয়ে পড়ত, কখনো কখনো জ্ঞান হারাত, তখন কিছুটা অনুতপ্ত হতো। সকাল হলেই সেসব ভুলে যেত আর বলতো, সে একদম সুস্থ। আসল সমস্যা ফারজানারই। স্বামীকে খুশি করার মুরদ নেই। অথচ বর্তমান সময়ে অনেক পুরুষের মাঝেই এই সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। তারা রঙিন জগতের সঙ্গে গুলিয়ে ফেলছে বাস্তবতাতে। নিজের স্ত্রীকে নিয়ে তারা সন্তুষ্ট নয়, হবে কি করে? চোখে যে লেগে আছে রঙিন পর্দা, সে পর্দা ভেদ করে প্রাকৃতিক সত্যতে বিশ্বাস করতে পারছে না। ফারজানা অল্প শিক্ষিত নারী, মা বাবার মৃত্যুর পর সে পড়াশোনা করতে পারেনি। চাচারাও বিয়ে দিয়ে দিল। সংসার আর ছোট বোনের চিন্তায় পড়াশোনা থেকে একেবারেই মন উঠে যায়। স্বামী, সন্তানকে ঘিরে স্বাচ্ছন্দ্যে কাটানোটাই একমাত্র লক্ষ্য তার। সেই লক্ষ্যের মাঝে আকস্মিক ধাক্কা পায়। কি করবে? কথায় যাবে, কুলকিনারা মিলে না। শালিকা আর বউয়ের মনোভাব বুঝতে পেরে নজরুল মিয়া পা ধরে ক্ষমা চায় ফারজানা আর ফারার কাছে। যে ঘৃণ্য অপরাধ করেছে সে, তার ক্ষমা কি আদেও হয়? জানা নেই ওদের, কিন্তু এ পৃথিবীতে ওদের মতো অসহায় এ মুহূর্তে কেউ নেই। মান, সম্মান, লজ্জা চারিদিক থেকে চেপে ধরে। ফারজানার সন্তানও একদম শিশু। সব মিলিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীকে ক্ষমা করার নাটক করে ফারজানা। আর ফারাহ সেই ঘরকুনো হয়ে কাটাতে লাগে এক একটা দিন। মেডিকেলে ভর্তি হওয়ার পর নামির সঙ্গে পরিচয় ঘটে। এরপর পরিচয় হয় আয়াজের সঙ্গে। প্রেম ভালোবাসায় জড়ানো তো দূরে থাক, কোনোদিন বিয়েও করবে না এমন সিদ্ধান্ত নেয়া মেয়েটি আয়াজের গভীর প্রণয়ে ফেঁসে যায়। অবচেতনে হওয়া সে প্রেম থেকে চেতনায় ফিরে বহুবার বেরুতে চেষ্টা করে ফারাহ, কিন্তু সে যত দূরে সরতে চায় আয়াজ যেন ততই গভীরে তলিয়ে নেয়। এভাবেই কেটে যায় কয়েকটা বছর। ফারজানা আপা দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পর একদিন দুলাভাই তাদের দুবোনের কাছে প্রস্তাব রাখে সে ফারাহকে বিয়ে করবে। তাদের ধর্মে 4 বিয়ে ফরজ। সেখানে 2 বিয়ে কোনো ব্যাপার না। এমনই মন্তব্য করে দুলাভাই। ফারজানা, ফারাহ কেউ রাজি হয় না। দুলাভাই তখন ইমোশনাল ব্ল্যাকমেইল করে। সেদিন যা ঘটেছে অনিচ্ছাতে, ঘোরের মাথায়, এমন ঘটনার পর ফারাহকে আর কেউ বিয়ে করবে না। এছাড়া নিজের পাপের জন্য সে অনুতপ্ত। তাই ফারাহকে বিয়ে করে আল্লাহ পাকের কাছে পাপ মুক্ত হবে। তার এই সিদ্ধান্তের পর দুবোন খুবই আতঙ্কিত। এই আতঙ্কের মাঝেই আয়াজের হয়ে সৌধরা এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে, যা ফারজানার কাছে আল্লাহ তায়ালার আশীর্বাদ। কিন্তু ফারাহ কেন এত ভয় পাচ্ছে? সত্যিটা আয়াজকে কখনো না জানালেই তো হলো। ফারার পিঠে হাত বুলিয়ে ফারজানা বলল, তুই কি ভয় পাচ্ছিস? তোর সঙ্গে যে দুর্ঘটনাটি ঘটেছিল তা আয়াজ জেনে যাবে বলে। কাঁদতে কাঁদতে মাথা নাড়াল ফারাহ। বলল, ভয় পাচ্ছি না। আমি ওকে খুব ভালোবাসি আপা। তাই চাইছি না আমার মতো মেয়ে ওর জীবনসঙ্গী হোক। থরথর করে কাঁপতে লাগলো ফারাহ। ফারজানা বোনের মুখ তুলে চোখের পানি মুছে দিল। নিজের কান্না আটকে বলল, তুই খুব ভালো মেয়ে বোন। যা ঘটেছে সব আমাদের কপালের দোষ। একটু থেমে আবার বলল, শোন, এই দুনিয়ায় তো কত মেয়ে স্বেচ্ছায় নিজের সতীত্ব হারায়।
একসময় সেই অবৈধ সম্পর্ক ভুলে দিব্যি অন্য পুরুষের ঘর করে, তুই তো তাদের মতো না বোন। তুই পরিস্থিতির শিকার। আমার কথা শোন, তুই রাজি হয়ে যা। আমি এক্ষুনি গিয়ে ওদের জানাবো আমি রাজি, তোর দুলাভাইকে আজ আর তোয়াক্কা করব না। আপার কথা শুনে ভয়ে শিউরে অঠল ফারাহ। জাপটে ধরে বলল, ও আপা, আমি তো আয়াজকে ভালোবাসি। আমি কি করে পারবো ওকে ঠকাতে? ওর জায়গায় অন্য পুরুষ হলে বিয়ের ক্ষেত্রে এতখানি বাধতো না। বিয়ের পর আয়াজ যদি বুঝতে পারে বা কোনোদিন সত্যিটা জানতে পারে আমি ওর চোখের দিকে তাকাব কি করে, তাহলে সবটা আয়াজকে জানাতই। যদি সত্যি ও তোকে ভালোবেসে থাকে, যদি সত্যি সৎ হয়, মনের দিকে শুদ্ধ হয়, বুঝবে তোকে, সম্মান করবে তোর ভালোবাসাকে। আমি পারবো না আপা, পারবো না। আয়াজ এসব জানার আগে মৃত্যু হোক আমার, মৃত্যু। ফারজানা হতাশ ভঙ্গিতে সরে গেল, বুঝতে পারল এভাবে হবে না। ফারাহ ঘরের এক কোণে বসে দুহাতে মুখ ঢেকে ডুকরে অঠল। কেন সে আয়াজকে জীবনে জোরাল? কেন কেন হার মানল ওর ভালোবাসার কাছে? প্রেমিকা হিসেবে সামনে দাঁড়াতে পারে, কিন্তু স্ত্রী হয়ে কি কোনোদিন ও চোখে চোখ রাখতে পারবে? আয়াজের মতো শুদ্ধ পুরুষ কি পারবে ওর কলঙ্কিত নারীকে অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নিতে? ক্রন্দনরত ফারাহকে ঘরে রেখে বাইরে আসে ফারজানা। স্বামীর ভাবগতি আর বোনের অনুভূতি বুঝে দারুণ এক সিদ্ধান্ত নেয়। উপস্থিত হয় ড্রয়িং রুমে। নজরুল মিয়ার কথায় বিরক্তে চোখমুখ কুঁচকে আছে সৌধ। মেজাজ ভীষণ তপ্ত হয়ে উঠেছে। তার এক হাত শক্ত করে চেপে ধরেছে সুহাস, বলা যায় না কখন হাত চালিয়ে দেয় সৌধ। এমন মুহূর্তে হঠাৎ সৌধর দৃষ্টি পড়ে গর্ভবতী ফারজানার দিকে, ইশারায় কিছু একটা বলছে ফারজানা। এমন সময় নজরুল মিয়ার দৃষ্টি পড়তেই স্তব্ধ হয়ে গেল ফারজানা। তৎক্ষণাৎ সৌধ উঠে দাঁড়ালো। মুহূর্তেই সকলের হৃৎপিণ্ড লাফ দিয়ে অঠল। সৌধ বলল, আমার একটু ওয়াশরুম যাওয়া দরকার। নজরুল মিয়া উঠে দাঁড়াতে নিলে সৌধ সুহাসকে ইশারা করল কিছু। সঙ্গে সঙ্গে সুহাস নজরুল মিয়ার হাত চেপে ধরে বলল, আপনি কোথায় যাচ্ছেন? সৌধকে আপা ওয়াশরুম দেখিয়ে দিক। আপনি কাকুর সাথে আলাপের সমাপ্তি টানেন। শুনল ভীষণ চৌকস। তাই সৌধর হাবভাব টের পেয়ে নজরুল মিয়াকে কথার প্যাচে ফেলতে শুরু করল। সৌধ তড়িৎ চলে গেল ফারজানার কাছে। বলল, চলুন আপা ওয়াশরুম দেখিয়ে দেবেন। রাত 8টায় তিনজন তাগড়া যুবক অপহরণ করল ঘুমন্ত এক সুন্দরী যুবতীকে। সহায়তা করল যুবতীর বড় বোন নিজেই। পরিকল্পনাটি করা হয় আজ সকালেই। সৌধদের ফ্লাইট রাত 10:30টায়। সে অনুযায়ী যে করেই হোক ফারাহকে আজ তাদের চাই। তাদের এই চাওয়া পূর্ণ করল ফারজানা আপা। সৌধর সঙ্গে পরিকল্পনা করে সন্ধ্যা বেলায় স্বামী আর বোনকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। ওরা গভীর ঘুমে তলিয়ে গেলেই কল করে সৌধকে। সঙ্গে সঙ্গে মাইক্রো নিয়ে বাসার সামনে হাজির হয় সৌধ, সুহাস, আয়াজ। সৌধ ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করে, নামি পেছনে বসা। সুহাস আর আয়াজ যায় বাসার ভেতরে। ফারজানা আপার সহায়তায় আয়াজ তার প্রেয়সীকে পাজা কোল করে নিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। পেছনে পেছনে ফারার লাগেজ হাতে বেরোয় সুহাস। তাড়াহুড়োয় ফারজানা আপার থেকে বিদায় নেয়া হয় না। গাড়িতে ওঠার পর আয়াজ জালানার বাইরে উকি দিয়ে ইশারা বিদায় নেয় আর তার ওপর ভরসা রাখতে বলে। ফারজানা আপার দুচোখ বেয়ে অশ্রু গড়ায়। এক টুকরো আশার আলো খুঁজে পায় স্বচ্ছ কাচের ভেতরে থাকা বিশ্বস্ত দুটি চোখ দেখে। এয়ারপোর্টে পৌঁছানোর পুরো সময়টাই ফারাহ আয়াজের বুকে ঘুমিয়েছে। সেই যে ছেলেটাকে কোলে তুলেছে একটুর জন্যও নামায়নি। সুহাস বারবার বলেছে সিটে শুইয়ে দিতে। প্রচুর জায়গা আছে। তবু শুনেনি। ফারার ঘুম সকালের আগে ভাঙবে কিনা সন্দেহ। এমনিতেই ভীষণ ঘুমকাতুরে। এর ওপর ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। অর্থাৎ কক্সবাজার পৌঁছানোর পরও ঘুম ভাঙার সম্ভাবনা নেই। মেয়েটা ঘুমাক। তারা নির্ঝঞ্ঝাটে পৌঁছে যাক কক্সবাজার সমুদ্র সৈকতে। বিয়ের পর নামিকে নিয়ে এই প্রথম দূরে কোথাও যাচ্ছে সুহাস, প্রথম হানিমুন। একদিকে বন্ধুর বিয়ে, অন্যদিকে প্রথম হানিমুন। সব মিলিয়ে সুহাসের মনটা বেশ ফুরফুরে। ড্রাইভিং সিটে সৌধ, মাঝখানে সে আর নামি। আয়াজ, ফারাহ পেছনে। অনুভূতি বেশ প্রগাঢ়। সেই অনুভূতির রেশ ধরে নামির গালে টোপ করে চুমু এঁটে দিল সুহাস। মুহূর্তেই চোখ বড় বড় করে নামি তাকালো সামনের দিকে। সৌধর মন এদিকে নেই, সে ড্রাইভিংয়ে ব্যস্ত।
দেখেই তড়িৎ পিছনে তাকালো আয়াজের দৃষ্টি ফারাহতে স্থির, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দাঁতে দাঁত চেপে এবার নিজের বরের দিকে তাকালো। বকা দেয়ার আগ মুহূর্তে হঠাৎ পুরো গাড়ি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। এমন কাণ্ড কে ঘটাতে পারে বুঝতে বাকি রইল না কারোরই। নিজের মতো লাইট অফ করে নামির কোমর পেঁচিয়ে ধরল সুহাস। একটানে একদম নিজের কাছাকাছি নিয়ে এলো, আঁতকে ওঠল নামি। সুহাস ঘনিষ্ঠ হতে হতে ফিসফিসিয়ে কানে কানে বলল, হানিমুন জার্নি একটু হর্নি না হলে চলে যান। সুগন্ধা পয়েন্টে 3টে কাপল রুম ভাড়া করেছে সৌধ, যার 2টিতে কাপল থাকলেও একটিতে সে একা থাকবে। বিষয়টা মজার নাকি আফসোসের? আফসোসের হওয়ার কথা থাকলেও মনের ওপর জোর প্রয়োগ করে মজার হিসেবেই নিল। বিলাসবহুল হোটেল রুমে বিরহ যন্ত্রণা বুকে পুষে কাটিয়ে দিল শেষ রাত। সূর্যোদয়ের সময় গলায় ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে পড়ল বিচের উদ্দেশ্যে। কেউ বিরহে নিদ্রাহীন কাটায় তো কেউ তীব্র অনুরাগে। নামি আর সুহাসের জীবনে সবচেয়ে স্মরণীয় রাত ছিল আজ। আজকাল সুহাসের ভালোবাসায় খুব যত্ন মিশে থাকে। সময়ের সাথে সাথে একটা মানুষ কতটা বদলায় সুহাস তার চাক্ষুষ প্রমাণ। এই দুষ্টু ছেলেটাকে নামি এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে। বলা যায় তার পুরো পৃথিবীটাই এখন একমাত্র বর সুহাসকে ঘিরে। প্রথম হানিমুনের প্রথম ঘনিষ্ঠতার পর সুহাস যখন কানে কানে ফিসফিস করে বলল, মিসেস সুহাসিনী, সমুদ্রপাড়ে একসঙ্গে সূর্যোদয় দেখা কি বাকিই থাকবে? নামি নাজুক মুখে মুচকি হেসে মাথা নাড়ায়। বলিষ্ঠ বুকটায় মাথা রেখে গভীর নিঃশ্বাস ছাড়ে। বলে, নো মিস্টার সুহাস, একে একে একসঙ্গে সব স্বপ্নই পূর্ণ করব। এরপরই বেরিয়ে পড়ে দুজন। পথিমধ্যে সুহাস, নামির সাথে দেখা হয়ে গেল সৌধর। সুহাস উৎফুল্লতার সঙ্গে বলল, আরে দোস্ত, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিস? তো আর কি করব? আমার তো বউ নেই যে তাকে নিয়ে বেরুব। আকস্মিক কথায় থতমত খেয়ে গেল সুহাস। সৌধর মনের অবস্থা কি? কতখানি যন্ত্রণা বুকে পুষে ছেলেটা তাদের সঙ্গে স্বাভাবিক থাকার চেষ্টা করছে সবই বুঝতে পারল। এ মুহূর্তে উচিত ছিল সিঙ্গেল ভাবে সৌধকে সময় দেয়া। কিন্তু সৌধর জেদেই কাপল হয়ে আসতে বাধ্য হল। সুহাসের থমকে যাওয়া দেখে সৌধ হো হো করে হেসে ওঠে বলল, কি রে, মুখ চুপসে গেল কেন তোর? দ্রুত পা চালা, কাপল পিক তুলে দিব। দুই বন্ধুর কথোপকথন চলছিল, এদিকে নামি প্রচণ্ড লজ্জায় কাচুমাচু হয়ে রইল, কারণ সে বুঝতে পারেনি সৌধর সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। সাত সকালে তারা জামাই বউ গোসল করে বেরিয়েছে। লজ্জা অবশ্য এটা নিয়ে পাচ্ছে না। লজ্জা পাচ্ছে তার রিয়া লম্বা ঘন চুলগুলো ভেজা দৃশ্যমান বলে। লজ্জায় নিঃশ্বাস আটকে গলার ওড়না মাথায় তুলল চটপট। নামি লজ্জা পাচ্ছে টের পেয়ে সুহাস ওর গা ঘেঁষে ফিসফিস করে বলল, লজ্জা পাচ্ছ কেন? বন্ধু আমার, ইজি থাকো। সৌধ খেয়াল করল সুহাস, নামি দুজনেরই চুল ভেজা, ভোরবেলা সদ্য স্নান করে আসা কপোতপতি। ভেবেই গোপনে হাসল সে। নামির ভেজা চুল চুইয়ে পানি ঝরছে, ফলে কামিজের পেছনের অংশ ভিজে গেছে অনেকটা। ওড়না দিয়ে অর্ধেক চুল ঢাকা পড়লেও বাকিটা উন্মুক্ত। তড়িৎ দৃষ্টি সরিয়ে নিল সৌধ। বন্ধুর বউ হলেও নামিকে সে নিজের বোনের চোখে দেখে। তাই ও লজ্জা পেয়েছে বুঝতে পেরে সুহাসকে বলল, তোরা যা, আমি এদিকটার কিছু দৃশ্য বন্দি করে আসছি। একসঙ্গে সূর্যোদয় দেখে কিছু সময় সমুদ্রপাড়ে কাটিয়ে ফেরার পথে হঠাৎ সুহাসের নজর পড়ল একটি বাচ্চা মেয়ের দিকে, যে তার বাবা মায়ের হাত ধরে বালুচরে হাঁটছে। প্রকৃতির শান্ত স্নিগ্ধ বাতাস গায়ে মাখাচ্ছে। সকালবেলায় মিষ্টি রোদে এই মিষ্টি দৃশ্যটি দেখে আচমকা সুহাসের মন বিগলিত হল। পাশে থাকা স্নিগ্ধ মুখের রমণীকে আকস্মিক ডাকল, নামি। তড়িৎ সে ডাকে তাকালো নামি। উত্তর করল, বলো। সুহাস চোখে ইশারা করে মিষ্টি পরিবারটিকে দেখালো। চোখে মুখে দীপ্তি ফুটিয়ে বলল, লেটস প্ল্যান আ বেবি। হৃদয়ে যেন বিদ্যুৎ স্পর্শ করল নামির। আকস্মিক কথাটির ধাক্কা সামলাতে না পেরে সুহাসের হাত ছেড়ে ঠাই দাঁড়িয়ে পড়ল। চোখে বিস্ময় ফুটিয়ে মুখ হা করে তাকিয়ে রইল সুহাসের পানে। সুহাস মিটিমিটি হাসতে হাসতে হাত দুটো তার 3/4 প্যান্টের পকেটে ঢুকিয়ে বলল, কি সুইট না? নামি পুনরায় তাকালো। সত্যি সুইট। কিন্তু সুহাস কি বলল এটা? ভেবে বলল নাকি ঝকের মাথায়? সে যাই হোক, কথাটা তার হৃদয় লেগেছে। অদ্ভুত অনুভূতিতে গা শিউরে উঠছে, কেমন যেন কাঁদতে ইচ্ছে করছে।
ইচ্ছেটা আপনা আপনি প্রকাশ হয়ে গেল। তার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নিমিষেই। কেন এমন হলো? কি ছিল সুহাসের কথাটিতে? অমন একটি কথা বলে সুহাসেরও মাথায় হাত। কি এমন অপরাধ হয়ে গেল হঠাৎ, যে নামি কাঁদছে? মুখটা পাংশু বর্ণে পরিণত হলো সুহাসের। দ্বিধান্বিত ভঙ্গিতে নামির হাত চেপে ধরে বলল, সরি যান, মজা করছিলাম। আমরা নিজেরাই তো বেবি। আমাদের আবার কিসের বেবি প্ল্যান? এ কথায় আরো বেশি কান্না পেল নামির। দুচোখ উপচে পানি গড়াল অবিরত। সুহাস হতভম্ব মুখে তাকিয়ে নামির হাত টেনে ধরে বলল, চলো ফিরে যাই। বকাঝকা কান্নাকাটি সব রুমের ভেতর করবে। প্লিজ এখানে রিয়াক্ট করো না। এই সৌধটা কই চলে গেল? কথার ফাঁকে আশপাশে নজর বুলাল সে। দেখতে পেল একটু দূরেই সৌধ দাঁড়িয়ে। গলা ছেড়ে ডাকলো তাই, এই সৌধ চল ফিরে যাই। আয়াজের খবরটা নিতে হবে তো। হোটেলে ফেরার পর নিজেদের রুমে ঢুকে সুহাসকে কিছু বলতে দিল না নামি, তার পূর্বেই শক্ত করে জড়িয়ে ধরল ওকে। বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদল কিছুক্ষণ। সুহাসের এত মায়া লাগলো যে কি করবে কি বলবে কিছুই ঠাউর করতে পারল না। ওর মনোভাব বুঝে নামি নিজেই মাথা তুলল। দুহাত বাড়িয়ে সুহাসের সহজ সরল মুখটায় আলতো করে চেপে ধরে ভাঙা কণ্ঠে বলল, আমাদের তো সংসার করা হয়নি সুহাস। কবে সংসার হবে আমাদের? এবারে মাথা খুলল সুহাসের। কান্নার কারণ তবে এটাই। কিতক্ষণ ভেবেচিন্তে নামির হাত দুটো চেপে ধরে ডান হাতের তালুতে চুমু খেল। এরপর হাত বাড়িয়ে নামির চোখের অশ্রু কণাগুলো মুছতে মুছতে বলল, সিম্পল একটি বিষয় নিয়ে কেউ এভাবে কাঁদে পাগলি? সুহাসের হাতের কবজি ধরে হু হু করে কেঁদে অঠল নামি। সুহাস আচমকা শক্ত করে জড়িয়ে ধরল ওকে। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, প্লিজ নামি, ডোন্ট ক্রাই। আমরা সংসার করব। জাস্ট আর কয়েক মাস। আমার ইন্টার্নি শেষ হোক, তোমারও ফাইনাল ইয়ারটা কমপ্লিট হতে থাকুক। তুমি তো খেয়াল করেছো মাকে, সে কতটা শান্ত, শীতল হয়ে গেছে। বাবার সঙ্গে এখন সব স্বাভাবিক। আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই মা আমাদেরও মেনে নিবে। পুত্রবধূর অধিকার দিয়ে ঘরে তুলবে তোমাকে। সুহাসের কথাগুলো সত্যি না মিথ্যা জানে না নামি, কিন্তু এই মুহূর্তে এতটুকু সান্ত্বনা বাণীর খুব প্রয়োজন ছিল তার খুব। দরজায় ঠকঠক শব্দ শুনে দরজা খুলল আয়াজ, দেখতে পেল সৌধ দাঁড়িয়ে। মলিন হাসল সে। সরে গিয়ে বিমর্ষ কণ্ঠে বলল, আয়। রুমের ভেতর উকি দিয়ে সৌধ দেখল ফারাহ এখনো গভীর ঘুমে। বুঝল, ঘুমের ওষুধের রেশ এখনো কাটেনি। আয়াজের চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঘুমায়নি। চোখের পাপড়ি দেখে পুরোপুরি বুঝে গেল এই ছেলে কান্নাকাটি করেছে। ধীর পায়ে হেঁটে রুমের ভেতর প্রবেশ করল সৌধ। ভাবল, কান্নাকাটি করাটা কি স্বাভাবিক নয়? তার মতো শক্ত মনের পুরুষ যদি ভালোবাসার মানুষটির বিয়ে মানতে না পেরে চোখে অশ্রু ঝরায়, আয়াজের মতো নরম মনের পুরুষ প্রেমিকার ধক্ষিত হওয়ার গল্প শুনে কাঁদবে না? দীর্ঘশ্বাস ফেলল সে। ডিভানে বসতে বসতে বলল, পোশাকটাও পাল্টাসনি। আমি বসছি, যা ফ্রেশ হয়ে নে, একসঙ্গে ব্রেকফাস্ট করব। সুহাস, নামি ওয়েট করছে। ফ্রেশ হয়ে এসে ফারাহকে ডাকবি। সৌধর কথায় নিঃশ্বাস চঞ্চল হলো আয়াজের। স্থির অচঞ্চল ছেলেটা আজ বড্ড অস্থির আর চঞ্চল হয়ে উঠেছে। ফারাহকে এক সেকেন্ডও চোখের আড়াল করতে নারাজ মন। কিন্তু এ মুহূর্ত সৌধ এসেছে, তাই ওর ওপর ভরসা করে ওয়াশরুম ঢুকল। ঢুকার পূর্বে অবশ্য বলে গেল, যদি ওঠে আমাকে ডাকবি। সৌধ বাঁকা হেসে বলল, এত টেনশন নিচ্ছিস কেন? যে ঘুম দিয়েছে না ডাকলে 5-10 মিনিটে ওঠার সম্ভাবনা নেই। চিল ম্যান। আয়াজ ওয়াশরুম ঢোকার পর সৌধ নিজের ফোন ঘাটাঘাটি করছিল। হঠাৎ ডিভানের এক কোণে আয়াজের ফোনের স্ক্রিনে নজর পড়ল। প্রাচীর মেসেজ এসেছে। ফোনটা যে অবহেলায় পড়ে আছে বুঝতে পেরে হাত বাড়িয়ে ফোন কাছে এনে লক ছাড়াল। সুহাস, আয়াজের দুজনেরই লক তার জানা। তাই অসুবিধা হলো না, আর এটাই বোধহয় কাল হয়ে দাঁড়ালো। কারণ প্রাচী জানে না তারা কক্সবাজার এসেছে। প্রাচী কেন বন্ধুদের মধ্যে কেউই জানে না। প্রাচী লিখেছে, দোস্ত জানিস ডক্টর নাকি অর্পণ স্যারের হাওয়া বদল করতে বলেছে। শরীর ফিট হলেও মন নাকি ফিট না, তাই নিধি আর অর্পণ স্যার আগামীকাল বেড়াতে যাচ্ছে। শালা আমাদের বন্ধুর মন ভেঙে নিজের মন ফুরফুরা করতে কক্সবাজার যাচ্ছে। আমার শরীর একবারে জ্বলে গেছে এসব শুনে।
নিধিটার ওপর রাগ হয় আবার মায়াও হয়, শালার পরিবারের চাপে মেয়েদের কত কি করা লাগে উফ। প্রাচীর প্রথম মেসেজের পর সেকেন্ড মেসেজ ছিল, সৌধর কি অবস্থা দোস্ত? আম্মা অসুস্থ বলে আমি আর থাকতেও পারলাম না। তোরা ওকে দেখে রাখিস ভাই। আর শোন, নিধি আর অর্পণ স্যারের ঘুরতে যাওয়ার ব্যাপারটা ঘুণাক্ষরেও সৌধকে বলিস না। তৃতীয় মেসেজ, কিরে ছ্যামরা রিপ্লাই করস না কেন? সৌধকে নিয়ে ব্যস্ত কি তোরা? শোন শোন আরেকটা কথা, সুহাসকেও ব্যাপারটা বলিস না। ওর তো আবার পেটে কথা থাকে না, মুখ ফসকে বলে দিলেই বিপদ। মেসেজগুলো দেখা শেষে ভীষণ উত্তেজিত হয়ে পড়ল সৌধ, হাতের শক্ত মুঠোয় আয়াজের ফোনটা নিয়ে ভয়াবহ এক আছাড় দিতে নিয়েও হঠাৎ থমকে গেল। নিজের কপাল দোষে অন্যের যন্ত্র কেন নষ্ট করবে কেন? হতাশ ভঙ্গিতে ফোন কিঞ্চিত দূরে ছুঁড়ে মেরে শরীর এলিয়ে দিল ডিভানে। মুখ হা করে শ্বাস নিল ঘন ঘন। যেভাবেই হোক এই যন্ত্রণা থেকে বেরুতে হবে তার। যেভাবেই হোক ওই বেইমানটার মুখোমুখি হওয়ার আগে কক্সবাজার ত্যাগ করতে হবে। তার মাথায় যে খুনও চেপেছে, এই খুনের শিকার অর্পণ স্যার হোক চায় না সে। কারণ সব শেষে নিধি বিধবা তকমা পাবে, এটাও তার সহ্য হবে না। আনমনেই বাঁকা হাসল সৌধ, নিজের অশান্ত বুকে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, ভালোবাসা এক রহস্যময় অনুভূতি। বাথরুম থেকে বেরিয়ে ডিভান ফাঁকা দেখল আয়াজ। নিমেষে হৃদয় কুঁচকে বিছানায় তাকালো। ফারার অবস্থা একই, মেয়েটা এখনো বেঘোরে ঘুমাচ্ছে। কুঁচকে যাওয়া হৃদয় ধীরে ধীরে স্বাভাবিক করে নিল সে। নিশ্চয়ই কোনো জরুরি প্রয়োজনে সৌধ বেরিয়ে গেছে। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে এগিয়ে গেল পোশাক বের করতে। লাগেজ খুলে ধূসর রঙা একটি টি শার্ট বের করে উদাম শরীরটা ঢেকে ফেলল চটপট। এরপর চোখে চশমা পরে বিছানায় এসে ফারার পাশে বসল। হাত বাড়িয়ে স্পর্শ করল ওর ডান গালটায়। কিছুক্ষণ উষ্ণ, নরম গালে নিজের হিম ধরানো হাতটা রেখে তাকিয়ে রইল নির্নিমেষ। বুকে চিনচিনে ব্যথা অনুভব করল সেই সব দিনগুলোকে স্মরণ করে। যে দিনগুলোতে ফারাহ সর্বাত্মক চেষ্টা করেছে তাদের সম্পর্কে দূরত্ব বাড়ানোর। কতবার বিচ্ছেদ হয়েছে তাদের, কতবার ফারার মুখে শুনেছে, আয়াজ বিলিভ মি, আমি তোমার যোগ্য নই। মাঝে মধ্যে সে যখন রেগে গিয়ে বলতো, তাহলে কেন এসেছিলে আমার জীবনে? আমি যতই প্রেম নিবেদন করি কেন গ্রহণ করলে? তুমি গ্রহণ না করলে আমি এগুতাম না। আমি ওই ধরনের ছেলে নই। গ্রহণ যখন করেছো ফালতু কারণ দেখিয়ে বর্জন করতে দিব না সরি। নরম মনের অধিকারী ফারাহ। নিজেকে প্রকাশ করার ক্ষমতা একেবারেই কম। তাই তখনও ঠিকভাবে বোঝাতে পারেনি আর না আয়াজের প্রশ্নের যোগ্য জবাব দিতে পেরেছে। সেই মুহূর্তে শুধু কান্না ছাড়া আর কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি, আয়াজও পারেনি তার জীবনে আসা প্রথম নারীকে কোনো মূল্যে হারাতে দিতে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আয়াজের। গালে রাখা হাতটা আপনা আপনি ফারার মাথায় চলে গেল। ধীরে ধীরে পরমাদরে সে হাতে মাথা বুলাতেও শুরু করল। এভাবে কেটে গেল অনেকটা সময়। আয়াজের ফোন বেজে ওঠল হঠাৎ। সুহাস কল করেছে। কিরে ভাই, সেই যে ঢুকেছিস আর বেরুবি না? কাহিনী কি বল তো? বিয়ের আগেই হানিমুনের ওপর দিয়ে হানিমুন করে ফেললি না তো? বিমর্ষ মুখটায় কিঞ্চিত দীপ্তি ফুটল আয়াজের, চোখে ভেসে ওঠল খানিকটা লজ্জা। মনে ভর করল এক চিলতে দুষ্টুমি। বন্ধুর টিপ্পনিতে ক্ষীণকণ্ঠে জবাব দিল, ওটা তুই করেছিস। আমি তোর মতো এত ফাস্টলি এগুতে পারি না দোস্ত। আমাকে স্লোলি এগুতে হবে। হো হো করে হেসে ওঠল সুহাস। বলল, চাপাখানা আছে, ঢাকাইয়া পোলা তো চাপা দিয়েই বাজিমাত। মৃদু হাসল আয়াজ বলল, ফারাহ তো উঠছে না। কি করি বল তো? ডাকছিস? না, ভাবছি ডাকবো। না ডাকলে উঠবো কেমনে মাম্মা? তাড়াতাড়ি ডাক আর ঝটপট চলে আয়, বুফে যাব। মিনিট 10 পর নামিকে পাঠিয়ে দিস। ওকে, প্যারা নাই। ফোন রেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ল আয়াজ। ফারার ঘুম ভাঙার পর ঠিক কী পরিস্থিতি দাঁড়াবে ভাবতেই বুক ধুকপুক করে ওঠল। একই সঙ্গে কয়েকটা ধাক্কা খাবে মেয়েটা, নিশ্চয়ই সুখ দুঃখ মিলেমিশে কান্না করবে খুব। নিজেকে সেই পরিস্থিতির জন্য তৈরি করে নিল আয়াজ। ফারাহকে সামলে নেয়ার পুরো শক্তি অর্জন করে বুক টান টান করে নিঃশ্বাস ছাড়ল। এরপর ডাকতে শুরু করল। যেই ডাকে মিলেমিশে রইল একচ্ছত্র আদর, প্রগাঢ় ভালোবাসা আর সীমাহীন সম্মান। আধঘুমে ফারাহ শুনতে পেল অতিপরিচিত এক মানুষের হৃদয়ে গাথা কণ্ঠস্বর। এত দরদ মেখে একজনই ডাকে।
আয়াজ। সাত সকালে আয়াজ কিভাবে ডাকবে তাকে? নিশ্চিত ভ্রম। ভাবতেই হঠাৎ বুক ধক করে ওঠল। আচমকা দুচোখ খুলে বড় বড় করে তাকালো সম্মুখের মানুষটার দিকে। মস্তিষ্কে হঠাৎ চাপ অনুভব করল, গতকালকের কথা স্মরণ হতেই সুহাস ভাই, সৌধ ভাই এসেছিল তাদের বাসায়। তার আর আয়াজের বিয়ের প্রস্তাব নিয়ে। সে তার আপার সঙ্গে কথা বলে কান্না করল, এরপরই শুনতে পেল সুহাস ভাইরা চলে গেছে। কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল তার, কি ভয়ানক এক যন্ত্রণায় বুক ভার হয়েছিল সারাদিন। মনের অসুখে সবকিছু বিষাদ লাগছিল। আয়াজের সাথে শেষবারের মতো কথা বলতে ইচ্ছে করছিল খুব, কিন্তু কথা বলতে গেলেই ছেলেটা মাকড়সার জালের মতো প্যাঁচিয়ে ধরবে, বশ মানিয়ে ফেলবে এক মুহূর্তে। সেই ভয়ে বন্ধ ফোনটা আর খুলেওনি। সন্ধ্যাবেলায় আপার জোরাজুরিতে নাকে মুখে ভাত ঢুকিয়ে শুয়ে পড়েছে। ভেবেছিল ঘুম হবে না, কিন্তু না, ভাবনাটা ভুল। গভীর ঘুম হয়েছে। তাই তো প্রিয় মানুষটাকে স্বপ্নে দেখেছে, তার ডাক শুনেছে, এই তো চোখ খোলার পরও মানুষটার ভালোবাসাময় স্নিগ্ধ মুখটা দেখতে পাচ্ছে। হাত বাড়িয়ে একটুখানি ছুঁয়ে দেবে কি? না না, তাহলেই ভ্রম কেটে যাবে, স্বপ্ন ভেঙে যাবে। ফারাহ, এই ফারাহ, ঘুম ভেঙেছে। ইস, ছেলেটা এত মধুর সুরে ডাকে কেন তাকে? চোখ দুটো টলমল হয়ে গেল। নিঃশব্দে মৃদু হেসে চোখ বুজে নিল সন্তর্পণে। আয়াজের কপালে ভাঁজ পড়ল। প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তড়িৎ কল করল সুহাসের ফোনে। রিসিভ হতেই উদ্বিগ্ন কণ্ঠে বলল, দোস্ত, ঘুমের ওষুধ খাওয়ানোতে কোনো সমস্যা হলো না তো? ওর মন, শরীর দুটোই তো খুব নরম, বেড এফেক্ট পড়ল না তো? আয়াজের কথা শুনে সুহাসের কপালে ভাঁজ পড়ল, বলল, কেন বলতো? সুহাসকে উত্তরটা দিতে পারল না আয়াজ। কারণ তার কথা শুনে ইতিমধ্যেই শোয়া থেকে তোরাক করে ওঠে বসেছে ফারাহ। দুহাতে চোখ ডলে বিস্ময়াপন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজের পানে। ভেবেছিল ঘুমের ঘোরে ভ্রম, কিন্তু সুহাসকে বলা কথাটা শুনতাই ভ্রম না, স্বপ্ন না, টের পায় ফারাহ। ভীতসন্ত্রস্ত হয়ে চোখ খুলে ফোন কানে চেপে আয়াজকে দেখতে পেয়ে চমকে ওঠে। আয়াজও চমকায়। ফারার ঘুম ভেঙেছে বুঝতে পেরে ফোন কেটে দেয়। মুখে ঈষৎ হাসি ফুটানোর চেষ্টা করে বলে, গুড মর্নিং। মাথা ঝাঁকিয়ে ওঠে ফারাহ। ড্যাবডাবিয়ে তাকিয়ে রয় কিছুক্ষণ। এরপরই বৈদ্যুতিক স্পর্শ পাওয়ার মতো করে কেঁপে ওঠে। আয়াজের থেকে দৃষ্টি সরিয়ে বিলাসবহুল কক্ষে দৃষ্টি বোলায়। এরপর তাকায় বিছানার দিকে। মুহূর্তেই ভয়ে জড়সড় হয়ে যায়। কাঁচুমাচু হয়ে বলে, আমি কোথায়? তুমি কিভাবে আমার সামনে? বুকে শিহরণ জাগে আয়াজের। ফারাহ ঘুমকাতুরে মুখটায় তাকিয়ে স্মিত হেসে বলে, আমরা কক্সবাজারে। কি হহ? ফারার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আয়াজের হাসি চওড়া হয়। বলে, গতরাতে তোমাকে কিডন্যাপ করা হয়েছে। স্তম্ভিত হয়ে যায় ফারার মুখ। আয়াজ হাত বাড়িয়ে ওর গালে স্পর্শ করে। বলে, তোমার আপা সাহায্য করেছে আমাদের। তিন বন্ধু আপার সাহায্যে কিভাবে তাকে অপহরণ করলো সেই গল্প শুনে ফারার মাথা ভনভন করতে লাগলো। আপা সাহায্য করেছে মানে? গলা শুকিয়ে গেল তার। ভয়ে ভয়ে স্বরে বলল, আপা কেন সাহায্য করলো? আজ রাতে আমরা বিয়ে করব তাই। বুক কেঁপে অঠল ফারার। দৃষ্টি ঝাপসা হয়ে অঠল মুহূর্তেই। শরীরও কাঁপতে লাগলো। আয়াজ খেয়াল করে ওকে কাছে টেনে নিল, বুকে টেনে বলল, আমরা বিয়ে করব ফারাহ। এক ঝটকায় আয়াজের বুক থেকে সরে গেল ফারাহ। দু চোখে উপচে পড়ল বাঁধ ভাঙা অশ্রুজল। বলল, এটা সম্ভব নয় আয়াজ। আমি তোমাকে ঠকাতে পারবো না। আয়াজ কাছে চলে এলো। দুহাত বাড়িয়ে ওর অশ্রুসিক্ত দুগাল স্পর্শ করে নরম কণ্ঠে বলল, বিয়েটা না করলে অবশ্যই ঠকাবে। আচমকা আয়াজকে জড়িয়ে ধরল ফারাহ। কান্নারত গলায় বলল, তুমি বুঝতে পারছো না আয়াজ, তুমি বুঝতে পারছো না। আমি তোমাকে ঠকাতে চাই না। বিশ্বাস করো। একটু থেমে পুনরায় হেঁচকি তুলতে তুলতে বলল, আমি ভুল করে তোমায় ভালোবেসে ফেলেছি। তোমার মতো শুদ্ধ পুরুষের ভালোবাসা গ্রহণ করেছি ভুল করে। আমি ভুলে গিয়েছিলাম আমার মতো অশুদ্ধ নারী তোমার যোগ্য না। ফারার কাঁধ চেপে সোজা করল আয়াজ, চোয়ালদয় শক্ত করলেও তার দৃষ্টি ঝাপসা। বলল, তুমি অশুদ্ধ না ফারাহ। লজ্জায় মূর্ছা গেল ফারাহ। আয়াজ এখন শক্ত গলায় তার প্রতি পূর্ণ বিশ্বাসে যা বলছে তা সে ভাঙতে চায় না, কিন্তু না ভাঙলে যদি তাকে জীবনে জোড়ায়। আর পরবর্তীতে আফসোস করে। ঠোঁট কামড়ে কান্না আটকাল ফারাহ।
কাপা স্বরে বলল। আমি একজন সহসা মুখ চেপে ধরল আয়াজ। চোখ বন্ধ করে, শ্বাস রুদ্ধ করে বলল, চুপ। আমি সবটা জানি। গতকাল ফারজানা আপা সমস্ত কিছু জানিয়েছে সৌধকে। আর সৌধ জানিয়েছে আমাকে। দ্বিতীয়বার আর ও সম্পর্কে জানতে চাই না আমি। একেবারেই না। আয়াজ। অবিশ্বাস্য কণ্ঠ ফারার। আয়াজ চোখ খুলল। সহসা তার দুগাল বেয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। ফারাহ হুমড়ি খেয়ে ওর বুকে পড়ল। মৃদুস্বরে আর্তনাদ করল। কি বলছো তুমি আয়াজ? ফের বাঁধ ভাঙা কান্না। ফারাহ কোনোদিনও আয়াজের চোখে তার জন্য ঘৃণা দেখতে পারবে না। তাই ভয় কাঁপতে থাকল। প্রচণ্ড শক্ত করে জড়িয়েও রইল আয়াজকে। আয়াজ বুঝতে পারল তার যন্ত্রণা। এতগুলো বছর দেখছে মেয়েটাকে। মনের কথা বুঝতে পারবে না। তাই মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে আমার আগে কে স্পর্শ করেছে এটা ইম্পর্ট্যান্ট নয় ফারাহ। ইম্পর্ট্যান্ট আমার পর কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ফারাহ ফুপাচ্ছে। বুক ফাটছে আয়াজেরও। তবু মুখে বলল, কে নোংরা ভাবে তোমার শরীর ছেছিল এসবে আমার আগ্রহ নেই। আমার আগ্রহ তোমার ভালোবাসার প্রতি। তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা কতটুকু এটাই ইম্পর্ট্যান্ট আমার কাছে। আমি চাই তোমার কাছেও জাস্ট এটুকুর ইম্পর্ট্যান্ট থাকুক ব্যাস। পুরুষ জাতি কি? পুরুষ জাতি কেমনের আর কোনো ব্যাখ্যা জানতে চায় না ফারাহ। আজ এইক্ষণে আয়াজ তার ভালোবাসার মানুষটির যেই রূপের সম্মুখীন হলো, এরপর আর এক মুহূর্ত এ পৃথিবীর বুকে নিঃশ্বাস নিতে না পারলেও তার আফসোস থাকবে না। এতদিন সে জানত তার প্রেমিক পুরুষটি খুব ভালো মনের, ভদ্র, সভ্য, প্রচণ্ড মেধাবী আর স্বচ্ছ চরিত্রের অধিকারী, কিন্তু আজ স্বচক্ষে, হৃদয় দিয়ে অনুভব করল তার প্রিয়তম মানুষ হিসেবে কতটা শ্রেষ্ঠ। প্রেমিকার ধক্ষিতা হওয়ার অতীত জানার পর তাকে বউ করতে বুকে দম লাগে। আয়াজের সেই দমটা আছে, এই দমটুকু নিয়েই ফারাহ কাটাতে চায় তার বাকি জীবন। ভরদুপুরে মেকআপ বক্সের সেট ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মেরে আয়নাটা ভেঙে ফেলল সিমরান, ক্রোধে ফুঁসছে সে। শুধুমাত্র আয়না ভেঙেই ক্ষান্ত হলো না, তীব্র জেদে ভাঙা কাচের টুকরোগুলোর ওপর দিয়ে হাঁটল দুপা। ছুটতে ছুটতে দরজার সামনে এসেছে উদয়নী, মেয়ের অমন অবস্থা দেখে করুণ আর্তনাদ করে উঠেছে সে। সিমরানও দু পায়ে কাচ ঢুকে ভয়াবহ রক্তপাত দেখে জ্ঞান হারিয়েছে মুহূর্তে। উদয়নী চিৎকার দেওয়ার পর পরই ছুটে এসেছে। প্রথমে মেয়ের রাগান্বিত হয়ে উপরে ওঠা, এরপর স্ত্রীর আর্তনাদ। বুক কেঁপে ওঠে সোহান খন্দকারের। অতিথি বিদায় শেষে ড্রয়িং রুমে এসেছিল মাত্র। আর অপেক্ষা না দৌড়ে সে উপরে চলে এলো, কাজের বুয়া সেলিনা আপাও ছুটে এলো। মেয়ের দুপা থেকে কাঁচ তুলে মেয়েকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদছে উদয়নী। ভুলে গেছে নিজের ডাক্তারি সত্তা। সোহান খন্দকার হাত মুঠ করে ঝাঁকি দিয়ে বিচলিত কণ্ঠে বলল, ওহ শিট, মস্ত বড় ভুল হয়ে গেল উদয়নী। আমাদের ওর সঙ্গে আলোচনা না করে পাত্রপক্ষকে আসতে বলা উচিত হয়নি। বলতে বলতে মেয়েকে তড়িৎ কোলে তুলে ছুট লাগালেন, উদয়নীও তার পেছনে পেছনে দৌড়াতে লাগলো। সেলিনা আপা আরো জোরে দৌড় দিয়ে ড্রাইভারকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, আমজাদ ভাই তাড়াতাড়ি আহেন, হাসপাতালে যাওয়া লাগবো। সিনু আপার পা কাটছে, অজ্ঞান হইছে। গাড়িতে মেয়েকে জড়িয়ে ধরে বিধ্বস্ত স্ত্রীর মুখে তাকালো সোহান। উদ্বিগ্ন গলায় বলল, সিনু কারো সাথে রিলেশনশিপে আছে। উদয়নী দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, আই ডোন্ট নো। ধমকে অঠল সোহান। সুহাসকে কল করো। আমার মেয়ের প্রতি কোনো দায়দায়িত্ব নেই তোমার? মা হয়ে মেয়ের মনের কথা জানো না? কেমন মা তুমি? কেঁপে অঠল উদয়নী। মেয়ের চিন্তায় মানুষটা যাই বলুক কষ্ট পাবে না সে। তাছাড়া সিনুকে এখনই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত তার একার নয়, সোহানেরও। কথাবার্তা এগুতো সুহাস আসার পরই। আজকে শুধু প্রাথমিকভাবে সিমরানকে দেখাতে চেয়েছিল। মেয়েটা অতিথিদের সামনে ধৈর্য ধরে থাকলেও অতিথিরা চলে যাওয়ার পর এমন ভয়ানক প্রতিক্রিয়া দেবে কল্পনার বাইরে ছিল। বাঁ হাতে চোখের পানি মুছতে মুছতে ডান হাতের সাহায্যে ছেলেকে কল করল উদয়নী। কি বিপদ ঘটেছে সেসব না বলে শুধু জিজ্ঞেস করল, বাবা সিনু কি কোনো ছেলেকে পছন্দ করে? কারো সাথে সম্পর্কে আছে সিনুমার? চলবে। গল্প ত্রিধারে তরঙ্গলীলা। লেখনীতে জান্নাতুল নাইমা। চতুর্থ পর্ব।